জার্নালস। আমরা সবাই জানি আন্তর্জাতিক মানের কোনো জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশ করা একজন গবেষকের জন্য একটি বড় অর্জন। এই প্রক্রিয়ায় কিভাবে কাজ করতে হয়, কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ তা জানার জন্যই আজকের এই সেশন। এবং আমাদের আজকের সেশনে ইনস্ট্রাক্টর হিসেবে আছেন একজন অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ গবেষক জনাব মোহাম্মদ আজিম স্যার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। স্যার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমফিল এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। তিনি এখন পর্যন্ত 14টি পিয়ার রিভিউ জার্নাল আর্টিকেল প্রকাশ করেছেন এবং এসপিএসএস, অ্যামোস, স্মার্ট পিএলএস, স্টেটা ও এনভিভো সফটওয়্যারে দক্ষ। আমরা সত্যিই সৌভাগ্যবান যে স্যার আজ আমাদের মাঝে সময় দিয়েছেন তার জ্ঞান ও অভিজ্ঞতা শেয়ার করার জন্য। এবং আমাদের সাথে উপস্থিত আছেন এনএসটিউ রিসার্চ সোসাইটির প্রেসিডেন্ট মিনহাজ আবেদিন ভাইয়া। আমি সকল অংশগ্রহণকারীদের অনুরোধ করছি পুরো সেশনটি মনোযোগ দিয়ে অনুসরণ করবেন এবং যে কোনো প্রশ্ন কিউএনএ সেশনে শেয়ার করবেন। তাহলে আর দেরি না করে আমরা আমাদের আজকের ওয়ার্কশপটি শুরু করি। সবাই আন্তরিকভাবে স্বাগত জানাই জনাব মোহাম্মদ আজিম স্যারকে। স্যার, আপনি শুরু করতে পারেন। হ্যালো। জি স্যার। Thank you very much. So far, I guess I think someone from NSTU are interested for talking before me. আই গেস সরি স্যার, সম্ভবত হচ্ছে সেটা বলতে ভুলে গিয়েছে। আচ্ছা, প্রথমত হচ্ছে আমি নিজের পরিচয়টা দিই। আমি মিনহাজুল আবেদিন, আমি হচ্ছে এনএসটিউ রিসার্চ সোসাইটির হচ্ছে প্রেসিডেন্ট। তো আমার এখানে খুব বেশি কিছু মানে বলার নেই। অবশ্যই স্যারকে অসংখ্য ধন্যবাদ। এর আগে হচ্ছে স্যারের সাথে আমাদের বেশ কয়েকবার কোল্যাব হয়েছে, এবার হচ্ছে কোল্যাব হচ্ছে। তবে গতবারের চেয়ে এবারের কোল্যাবোরেশনটা আরো সুন্দর, কারণ হচ্ছে এবারের সেশনটা একটা অ্যাডভান্স টপিকের। তো সর্বপ্রথম হচ্ছে আমাদের যে আমরা এনএসটিউ রিসার্চ সোসাইটি সবসময় হচ্ছে রিসার্চের ব্যাপারে বদ্ধপরিকর, এবং এটার পাশাপাশি এটাও কাছাকাছি যেসব টপিক গুলো হচ্ছে আমাদের যে ফরেন জায়গায়, যেখানে হচ্ছে আমরা হায়ার স্টাডিজ এর জন্য যেতে পারি, অ্যাব্রোডে যেতে পারি, সেক্ষেত্রে যেসব স্কিল গুলো কাজে লাগে সেগুলো নিয়ে আমরা কাজ করে থাকি। এবং ইতিমধ্যে হচ্ছে আমরা আমাদের নিজেদের কার্যক্রমের ভিত্তিতে আমাদের বিশ্ববিদ্যালয়ের সার্ভেতে অংশগ্রহণ করেছি, আমরা আয়োজন করেছি, আমরা হচ্ছে রিসার্চ টকের আয়োজন করেছি, এবং আরো এছাড়াও বিভিন্ন কার্যক্রমের যে প্রমাণ বা যে কার্যক্রমগুলো সবগুলো হচ্ছে আমাদের ফেসবুক পেজে হচ্ছে আছে। তো আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই সেশনে থাকার জন্য, এবং আজিম স্যারকে হচ্ছে অনুরোধ করছি সেশনটি শুরু করার জন্য। অনেক ধন্যবাদ। Thank you very much for giving me the opportunity for talking in front of you with a interesting topic on research. So already that is said that I conducted another session on basic research process and tools. এর আগে আমরা একটা সেশন করেছিলাম এনএসটিউর সাথে, সেটা ছিল বেসিক রিসার্চ প্রসেস এন্ড টুলস, মানে রিসার্চটা আসলে কিভাবে হয়। তো সেগুলো নিয়ে আমরা প্রিভিয়াস যে ওয়ার্কশপ হয়েছিল সেখানে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা এটা সেকেন্ড স্টেপ, যেটা যে ধরেন আপনি একটা আর্টিকেল লিখেছেন, সেটা পাবলিশ কোথায় করবেন, কিভাবে করবেন। সো বিফোর স্টার্টিং মাই ডিসকাশন আইড লাইক টু শেয়ার দ্য স্ক্রিন। Okay, so far I guess you can see the screen. Am I right? Am I audible clearly? Yes, sir. Okay, so in the previous workshop, we covered the topics on research process and tools. And today's workshop, we are going to discuss about the essentials for publishing in international index journal. So already আমি যেটা বলেছি, আমরা প্রিভিয়াস যে ওয়ার্কশপটা করেছিলাম সেখানে বেসিক
রিসার্চটা কিভাবে করতে হয়, রিসার্চ কত ধরনের, রিসার্চের টুলস গুলো কি আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা দেখবো রিসার্চটা কোথায় পাবলিশ করা যায়, কিভাবে পাবলিশ করব, কোথায় পাবলিশ করব, কেন পাবলিশ করব। সো দিস আর দ্য ইস্যুস টুডে উই আর গোয়িং টু discuss in front of you. Essentials for publishing in international index journals. The first topic is necessity of publishing in international index journal. So why should we publish in the index journal? So আজকের টপিক কিন্তু জাস্ট পাবলিশিং না, পাবলিশিং তো অনেক জায়গায় করা যায়, পাবলিশিংটা হতে হবে ইন্ডেক্স জার্নাল। তো ইন্ডেক্স জার্নাল কি সেটা আমরা আলোচনা করব। এই জন্য আমি একটু আগেই শিওর করে নিলাম যে পাবলিশ করলেই হবে না, পাবলিশ করতে হবে ইন্ডেক্স জার্নালে, ইন্ডেক্সড জার্নাল। তো কেন আমি ইন্ডেক্স জার্নালে পাবলিশ করব সেটার এখানে কিছু কারণ বলা আছে। যে আপনি যদি নর্মাল কোনো জার্নালে পাবলিশ করেন তাহলে আপনার একাডেমিক রিকগনিশন পাবেন না, ক্রেডিবিলিটি থাকবে না। বাট সত্য কথা বলতে এইটা যদি খাঁটি বাংলায় বলি, এটা খাঁটি বাংলা হচ্ছে যে এখানে বলা আছে রিকগনিশন থাকবে না, বাট বাস্তবে এটা বলা হচ্ছে যে আপনি অপমানিত হবেন যদি আপনি ইন্ডেক্স জার্নালে পাবলিশ না করেন। এটা উল্টাটা, হ্যাঁ, এখানে বলা আছে যে আপনি রিকগনিশন পাবেন। যদি আপনি ইন্ডেক্স জার্নালে পাবলিশ করেন তাহলে আপনি রিকগনিশন পাবেন। আর এটা উল্টাটা হচ্ছে যদি আপনি ইন্ডেক্স জার্নালে পাবলিশ না করেন তাহলে আপনি কষ্ট করে লিখবেন, পাবলিশ করবেন, উল্টা অপমানিত হবেন। সো টু অ্যাভয়েড দ্য ইনসালটেশন ফ্রম ইউর পিয়ার, ক্যান ইউ সি দ্য পিয়ার? পিয়ার মানে আপনি যে ফিল্ডে আছেন সেই ফিল্ডে যারা এক্সপার্ট। সো আপনি অবশ্যই জানেন আপনি কোন ফিল্ডে আছেন। আপনি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং, সোসিওলজি, যে ফিল্ডে থাকেন না কেন ওই ফিল্ডে সব জায়গায় এক্সপার্ট আছে। তো আপনি যে ফিল্ডে আছেন সেই ফিল্ডে যারা এক্সপার্ট তাদেরকে বলা হয় পিয়ার। তো আপনি যদি কোনো পিয়ার রিভিউ জার্নালে পাবলিশ না করেন, ইন্ডেক্স জার্নালে পাবলিশ না করেন, উল্টা আপনি রিকগনিশন তো পাবেনই না, উল্টা সেটা আপনার অপমানের কারণ হবে। সো আই থিঙ্ক ইউ গট দ্য ইম্পর্টেন্স অফ পাবলিশিং ইন দ্য ইন্ডেক্স জার্নাল। তো ইন্ডেক্স জার্নাল কি সেটা কিন্তু আমরা একটু পরেই দেখবো, বাট আমরা আগে জেনে নিচ্ছি যে ইন্ডেক্স জার্নালে কেন আমাদের পাবলিশ করা উচিত। The first one is you will get recognition and credibility. Credibility, I mean your work will be credible. Everyone will believe that you have done an extraordinary work. আপনি একটা ভালো কাজ করেছেন, সেটা যদি প্রুফ করতে চান তাহলে আপনাকে ইন্ডেক্সড জার্নালে পাবলিশ করতে হবে। Career advancement. So if you are in the academic career, I mean you are working as a lecturer or professor, in that case, without publishing in the index journal, you will not get the career advancement. So, তারপর দেখা যাচ্ছে যে contribution to knowledge. So, আপনি আপনার লেখার দ্বারা একাডেমিক এক্সপ্যানশন করবেন। এটা যদি করতে চান তাহলে আপনাকে ইন্ডেক্স জার্নালে পাবলিশ করতে হবে। যদি বলেন স্যার আমি যদি ইন্ডেক্স জার্নালে পাবলিশ না করি তাহলে কি আমার এই কন্ট্রিবিউশন হবে না? হবে না, কারণ সেটা কেউ পড়বে না। কেন পড়বে না? কারণ ইন্ডেক্স জার্নাল ছাড়া যেগুলাতে পাবলিশ হয় সেগুলোকে আমরা বলি গার্বেজ। তো গার্বেজের বাংলা কি হয়? ময়লা। তো ময়লার দিকে কেউ তাকায় নাকি? ময়লা যেখানে আছে সেখানে তো নাক চেপে রাখে মানুষ। সো উইদাউট পাবলিশিং ইন দ্য ইন্ডেক্স জার্নাল there will be no contribution. ওকে, ওইটা কেউ পড়বে না, না পড়লে সেখান থেকে মানুষ বেনিফিটও পাবে না। তো বেনিফিট না বলে কোনো কন্ট্রিবিউশন হবে না। ওকে, আরটা কি? নেটওয়ার্কিং এন্ড কোলাবোরেশন। সো whenever you are publishing in an index journal, there will be a opportunity for networking, collaboration. আপনি অনেক মানুষের সাথে কোলাবোরেশন করতে পারবেন। কেন? কারণ আপনি ইন্ডেক্স জার্নালে পাবলিশ করার কারণে অনেকে এটা পড়বে, ওই ফিল্ডে যে আপনি যে ভালো করছেন এই কারণে আপনার সাথে অনেকেই নেটওয়ার্কিং করতে চাইবে, আপনার সাথে বলবে যে আপনার সাথে কাজ করতে চাই, আমি এই ফিল্ডে আগ্রহী, আপনি কি আমার সাথে কাজ করবেন? আপনাকে অফার দেবে, ইনভাইট করবে। সো ইউ উইল গেট রিকগনিশন। আপনারা হয়তো যে নোবেল পুরস্কারের নাম শুনেছেন, তাই না? নোবেল পুরস্কার কিন্তু যারা গবেষণা করে তাদেরকেই দেওয়া হয়, হ্যাঁ। আর গবেষণা করে গার্বেজ জার্নালে পাবলিশ করা হবে না, পাবলিশ করতে হবে ইন্ডেক্স জার্নালে, হ্যাঁ।
নর্মালি আপনারা খুঁজে দেখেন যারা এই পর্যন্ত নোবেল পুরস্কার, বেশিরভাগ শুধুমাত্র শান্তিতে নোবেল পুরস্কার বাদ দিয়ে বেশিরভাগ নোবেল পুরস্কারই গবেষণার ফলাফল। আর আমরা যে রিসার্চ পেপার পাবলিশ করি এগুলো সবই গবেষণার আউটপুট, ফাইন্ডিংস। So whenever you are publishing in the index journal, there will be lots of readers of your paper, then you will get opportunity for networking and collaboration. তারপর আছে আমাদের কি, ইনস্টিটিউশনাল অ্যান্ড ন্যাশনাল র্যাঙ্কিং। আপনারাও তো অনেক সময় নাম শুনেছেন যে ইউনিভার্সিটি র্যাঙ্কিং হয়, তাই না? যখনই ইউনিভার্সিটি র্যাঙ্কিং হয় দেখবেন না, বাংলাদেশে অনেক পত্রপত্রিকা অনেকদিন লেখালেখি করে, 1 মাস পর্যন্ত লেখালেখি করে, আপনারাও অনেক হাই হতাশ করেন। তো আপনার ইউনিভার্সিটি যদি ইউনিভার্সিটি র্যাঙ্কিং এ আনতে চান, টাইমস হায়ার এডুকেশন যে র্যাঙ্কিং হয়, কিউএস যে র্যাঙ্কিং হয়, সেগুলো অনেকগুলো ক্রাইটেরিয়া। এর মধ্যে একটা ক্রাইটেরিয়া হচ্ছে যে আপনার পাবলিকেশনটা ভালো জায়গায় হতে হবে। ভালো জায়গায় যদি পাবলিশ না হয় তাহলে সেটাকে পাবলিকেশন হিসেবে ধরা হয় না। তাহলে বুঝতে পারতেছেন, শুধু লিখে পাবলিশ করলেই হবে না, ইউ হ্যাভ টু পাবলিশ ইন দ্য ইন্ডেক্স জার্নাল। যদি ইন্ডেক্স জার্নালে পাবলিশ না করেন তাহলে আমরা যে এই কোনো এক সময় বছরের কোনো একটা সময় আমরা অনেক চিৎকার চেঁচামেচি করে যে হায় হায় বাংলাদেশে কোনো ইউনিভার্সিটি র্যাঙ্কিং এ আসে না কেন, আসলেও অনেক পিছনে কেন। কারণ হচ্ছে আমরা ইন্ডেক্স জার্নালে অত বেশি পাবলিশ করি না। আমাদের পাবলিকেশন অনেক, স্যার কেন বাংলাদেশে সবাই কি গার্বেজে পাবলিশ করে? না, বাংলাদেশে গার্বেজে পাবলিশ করে না, বাট অন্যান্য দেশের তুলনায় আমাদের পাবলিকেশনের সংখ্যা অনেক কম। কেন কম সেটা নিয়ে আমি আলোচনা করলে 1 ঘন্টা লাগবে, সেটা বলে আমি আপনাদের সময় নষ্ট করতে চাচ্ছি না। এক কথায় যদি বলি, বাংলাদেশে রিসার্চ করার জন্য যে কালচার দরকার সেটা খুব কম, ফান্ডিং দরকার, ফান্ডিং একেবারেই নাই। যেমন আপনারা কি রিসার্চ ফান্ড পান? আপনাদের ইউনিভার্সিটি থেকে ফান্ড দেয় যে রিসার্চ করো, ফান্ড দেওয়া হবে? খুব রেয়ার, মনে হয় দেয়। আপনাদের এনএসটিউতে আপনাদের যে এখন ভিসি আছে, ওনার সাথে আমার সাথে আমি কানেক্ট আছি 2 জায়গায়, লিঙ্কডইনে এবং ফেসবুকে। ওনার লেখালেখিগুলো আমি দেখি, উনি মনে হয় দিচ্ছে, বাট বাইরের দেশের তুলনায় খুবই কম। আমি জানি না আপনাদের দিচ্ছে কিনা, বাট ওনার লেখালেখি দেখে মনে হয় যে উনি দিচ্ছে আর কি। তো বিষয় হচ্ছে বাইরের দেশের ইউনিভার্সিটি গুলা একটা রিসার্চ করার জন্য লাখ লাখ কোটি কোটি টাকা দেওয়া হয়, আর আমরা হচ্ছে গিয়ে কষ্ট করে লিখে কোথাও যে পাবলিশ করব, সে পাবলিকেশনের টাকাটাও আমরা তুলতে পারি না। তো ওইদিকে না গেলাম। বিষয় হচ্ছে যে বাংলাদেশের ইউনিভার্সিটি গুলো যদি র্যাঙ্কিং এ আনতে চান তাহলে ইন্ডেক্স জার্নালে পাবলিকেশনের সংখ্যা বাড়াইতে হবে। ইন্ডেক্স জার্নাল, ওকে, ইন্ডেক্স জার্নাল। পার্সোনাল ডেভেলপমেন্ট, আপনি যদি ইন্ডেক্স জার্নালে পাবলিশ করেন তাহলে আপনি নর্মাল কোনো পাবলিকেশন করলে হবে না, আপনাকে সাইন্টিফিক রিসার্চ করতে হবে, সাইন্টিফিক মেথোডোলজি অ্যাপ্লাই করতে হবে, আর এগুলো করতে গিয়ে আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট হয়ে যাবে। কারণ আপনি গার্বেজ জার্নালে পাবলিশ করতে গেলে কিছুই লাগে না, কিন্তু যখনই আপনি ইন্ডেক্স জার্নালে পাবলিশ করবেন তখন আপনাকে অনেক কিছু বুঝতে হবে, অনেক কিছু জানতে হবে, অনেক কিছু অ্যাপ্লাই করতে হবে। তো ওগুলো জানতে গেলে আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট হয়ে যাবে। অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট ওয়ান। আমরা যদি ইন্ডেক্স জার্নালে পাবলিশ করি তাহলে আমাদের একাডেমিক রিকোয়ারমেন্ট আছে, যেটা আপনারা হয়তো শুনেছেন যে অনেক, বাংলাদেশে খুব কম মাস্টার্সের ক্ষেত্রে, বাট বাংলাদেশেও আছে। আমি রিসেন্টলি খুলনা ইউনিভার্সিটি গিয়েছিলাম ওয়ার্কশপের জন্য, ওইখানে শুনলাম যে মাস্টার্স না, অনার্সও থিসিস জমা দিতে হয়। তো নর্মালি মাস্টার্সে অনেক ইউনিভার্সিটিতে থিসিস আছে, আর পিএইচডি মানে তো থিসিস, তাই না? তো পিএইচডি বা মাস্টার্সের থিসিস যদি আপনি পাস করতে চান তাহলে আপনাকে ইন্ডেক্স জার্নালে পাবলিশ করতে হবে। তাহলে আপনাকে ধরা হবে ইউ আর এ ক্যাপেবল রিসার্চার, আপনি ক্যাপেবল, আপনার যোগ্যতা আছে রিসার্চ করার। ওকে ওকে সো এক কথায় যদি বলে যে ইন্ডেক্স জার্নালে কোয়ালিটি এনশিওর করা হয়, যে আপনি একটা রিসার্চ পারফেক্টলি ডাটা কালেক্ট করেছেন, পারফেক্টলি ডাটা অ্যানালাইসিস করেছেন, এবং ডাটা যেটা পেয়েছেন সে অনুযায়ী আপনি ফাইন্ডিংস লিখেছেন। মানে আপনার মন গড়া এখানে কিছু নাই, আবেগ নাই, ইমোশন নাই, পুরাটাই ফ্যাক্ট। আপনি ডাটা অ্যানালাইসিস করেছেন, ডাটা কালেক্ট করেছেন, সাইন্টিফিক্যালি অ্যানালাইসিস করেছেন, এবং সেটা আপনি যে লিখেছেন সেটা আরেকজন এটা রিভিউ করবে। তো ওই যে সিস্টেমটা, এটাকে আমরা বলি ইন্ডেক্স জার্নাল। ওকে, তো নর্মালি একাডেমিক রিকোয়ারমেন্ট আপনার আমি রিসেন্টলি ঢাকা ইউনিভার্সিটি থেকে এমফিল করেছি, যেটা এমবিএ এর পরে। আমি এমবিএ করেছি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে। আমার এমফিল মাস্টার্স অফ ফিলোসফি, ওইখানে থিসিস ছিল। তো থিসিসের রিকোয়ারমেন্ট ছিল আমাকে পাবলিশ করতে হবে ইন্ডেক্স জার্নালে। তো আলহামদুলিল্লাহ আমি করেছি, এটা পাসও হয়ে গিয়েছে আমার। তো বিষয় হচ্ছে যে পিএইচডি বা মাস্টার্সের থিসিস যেটা, সেটাতেও যদি আপনি পাস করতে চান
তো প্রেজেন্টেশন দেওয়ার আগে আপনাকে ইন্ডেক্স জার্নালে পাবলিশ করতে হবে। ওকে, সো এই ছিল, আমরা একটা বুঝে গেলাম যে আমাদের পাবলিশ করতে হবে ইন্ডেক্স জার্নালে, শুধু পাবলিশ করলেই হবে না। সো আপনারা যদি ইন্ডেক্স জার্নালে পাবলিশ না করেন তাহলে 100% আপনি কোথায় পাবলিশ করতেছেন? প্রিডেটরি জার্নাল। প্রিডেটরি মানে কি? প্রিডেটরি বাংলা যদি হয় শিকারী, শিকারী বোঝেন? মানে আপনাকে শিকার করে খেয়ে ফেললো আর কি। ধরেন আপনি একটা কষ্ট করে মুরগি পাললেন, শিয়াল সেটা সে খেয়ে ফেললো। তার মানে হচ্ছে যে আপনি কষ্ট করে একটা আর্টিকেল লিখলেন, এটা আপনি গার্বেজে পাবলিশ করলেন, পুরা কষ্টটাই মাটি হয়ে গেল, কারণ আপনার এই পাবলিশ করার কারণে আপনি অপমানিত ফিল করবেন। কোথায় পাবলিশ করলে? প্রিডেটরি জার্নাল। প্রিডেটরির বাংলা কি? শিকারী, শিকার মানে আপনাকে শিকার করবে ওরা, ফাঁদে ফেলবে। এখন ওই যদি ফাঁদে না পড়তে চান তাহলে আজকের সেশনটা আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। ওকে, আমি আবার বলি, এটা কিন্তু সেকেন্ড সেশন। ফার্স্ট সেশনে আমরা দেখেছিলাম যে কিভাবে রিসার্চ করতে হয়, আজকেও টুকটাক আলোচনা করব রিসার্চ কিভাবে করতে হয়, বাট আজকে মেইন আলোচনা হচ্ছে পাবলিশিং। তো আমরা যদি ইন্ডেক্স জার্নালে পাবলিশ না করি তাহলে কোথায় পাবলিশ হয়ে যাচ্ছে? প্রিডেটরি জার্নাল। তো আই হোপ আপনারা এতক্ষণ যা বলেছি সেটারই সামারি দেওয়া আছে, যে আলটিমেটলি আপনি যে নিউ কন্ট্রিবিউশন করেছেন সেটা যদি কমিউনিকেশন করতে চান তাহলে আপনাকে ইন্ডেক্স জার্নালে পাবলিশ করতে হবে। আবারও বলি, যদি ইন্ডেক্স জার্নালে পাবলিশ না করেন তাহলে আপনারটা পাবলিশ হবে প্রিডেটরি জার্নালে, গার্বেজ জার্নালে লেখা কেউ পড়ে না, আপনাকে কোনো রিকগনিশন দিবে না, আপনার ইউনিভার্সিটি কোনো র্যাঙ্কিং পাবে না, আপনার কেরিয়ারে অ্যাডভান্সমেন্ট হবে না। সো আমরা নেক্সট স্লাইডে যাই। ইন্ডেক্স জার্নাল কি? এবার আমরা যে এতক্ষণ ইন্ডেক্স জার্নাল করলাম, এখন আমরা শিখবো হোয়াট ইজ ইন্ডেক্স জার্নাল। ইন্ডেক্স জার্নাল হচ্ছে আপনি লেখার পরে আপনার লেখাটা জার্নালে পাবলিশ করবেন, তাই না? ইন্ডেক্স জার্নালে পাবলিশ করতে গেলে আপনার লেখাটা পিয়ার রিভিউ হবে, এবং সেটা হবে পিয়ার ব্লাইন্ড রিভিউ, এবং সেটাকে বলে পিয়ার ডাবল ব্লাইন্ড রিভিউ। ডাবল ব্লাইন্ড রিভিউ মানে আপনি যে লেখাটা জমা দিয়েছেন, এই লেখাটা আপনার যে ফিল্ডে আছেন সেই ফিল্ডের একজন এক্সপার্ট এটা রিভিউ করবে, এবং যিনি রিভিউ করবে উনি আপনাকে চিনবে না, কারণ আপনার লেখা থেকে আপনার নামটা মুছে দিবে, আর আপনিও জানবেন না আপনার লেখা কে রিভিউ করতেছে। এটাকে বলে পিয়ার ডাবল ব্লাইন্ড রিভিউ। পিয়ার মানে আপনি যে ফিল্ডে আছেন, ধরুন আমি অ্যাকাউন্টিং ফিল্ডে, হ্যাঁ, তো অ্যাকাউন্টিং ফিল্ডে যারা এক্সপার্ট তারা, ধরুন আপনি ফিজিক্সে আছেন, ফিজিক্সে যারা এক্সপার্ট সেই তারা একটা রিভিউ করবে, এটাকে বলে পিয়ার রিভিউ, এবং এটা ডাবল ব্লাইন্ড। হ্যাঁ, আচ্ছা, ইন্ডেক্স জার্নাল গুলার গ্লোবাল রিচ আছে। রিচ মানে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বড় ইউনিভার্সিটি গুলা এই ইন্ডেক্স জার্নাল গুলা ওরা সাবস্ক্রাইব করে রেখেছে, এগুলা মানুষ প্রতিনিয়ত পড়ে। সাইটেশন ট্র্যাকিং, আপনি আপনার লেখাটা কতজন সাইট করেছে। সাইট মানে কি? সাইট মানে হচ্ছে যে আপনি একটা ভালো লিখেছেন, এই লেখাটা অনেক ভালো, এইটা নেক্সট কোনো আর্টিকেলে, নেক্সট কোনো রিসার্চে আপনাকে রেফারেন্স দিল যে আমি এই কথাটা বলতেছি, কারণ হচ্ছে এই কথাটা ধরেন এখানে আপনাদের এখানে মেহজাবিন কথা বলেছে আর কি, ধরেন মেহজাবিন একটা আর্টিকেল পাবলিশ করেছে, ওনার লেখাটা অনেক ভালো হয়েছে, তো আমেরিকার এক প্রফেসর মনে করছে যে মেহজাবিনের লেখাটা সে শেয়ার করবে, তো এই যে মেহজাবিনের নামটা শেয়ার করবে তার রিসার্চ আর্টিকেলে, এটাকে বলে সাইটেশন। তো আপনি যদি ইন্ডেক্স জার্নালে পাবলিশ করেন আপনি সাইটেশন বেশি পাবেন, এবং সাইটেশনটা ট্র্যাকিং হবে যে কয়টা সাইটেশন হয়েছে। আর ইন্ডেক্স জার্নালে এথিক্যাল পাবলিশিং করা হয়, মানে এখানে কোনো 2 নাম্বার পাবলিশিং নাই। যদি বলেন স্যার কি মাঝে মধ্যে দুর্ঘটনাবশত হয় না? হয়, খুব কম, রেয়ার। তো যদি বলেন স্যার রেয়ার হয় তাহলে এটা কিভাবে ভালো বলতেছেন? ওই রেয়ার যখন হয়ে যায় তখন তাকে ইন্ডেক্স থেকে বাদ দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? যখন জানতে পারে যে এই জার্নালটা এই এথিক্স থেকে বের হয়ে গেছে তখন তাকে ইন্ডেক্স থেকেই বাদ দিয়ে দেওয়া হয়। তো আমরা ইন্ডেক্স জার্নাল কি সেটা শিখলাম না? ইন্ডেক্স জার্নালে আপনি পাবলিশ করতে গেলে সেটা পিয়ার রিভিউ হয়, সেটা গ্লোবাল রিচ আছে, সেটা সাইটেশন ট্র্যাকিং করা যায়, এবং সেটা এথিক্যাল প্র্যাকটিস ফলো করে। এবার আমরা শুধুমাত্র ইন্ডেক্স কি সেটা শিখবো। ইন্ডেক্সের যদি খাঁটি বাংলায় বলি, এটা একটা লিস্ট। ইন্ডেক্স মানে কি? লিস্ট। তো পৃথিবীতে এই যে কিছু অথরিটি আছে, স্কুপাস, ওয়েব অফ সায়েন্স, পাবমেড, ERIC and IEEE এক্সপ্লোর,
এরা হচ্ছে গিয়ে ইন্ডেক্স করে। আমি আবার বলি, ইন্ডেক্স কি? লিস্ট। আচ্ছা, অনলাইনে সমস্যা হচ্ছে আপনাদের দেখা যায় না, তো আমি মাঝে মধ্যে হয়তো সহজ কোশ্চেনই করব, জাস্ট এনশিওর হওয়ার জন্য যে আপনারা আমার সাথে আছেন। তো আমি একটু আগে বললাম ইন্ডেক্স মানে লিস্ট, ক্লিয়ার? তো ইন্ডেক্স মানে কি একটু বলবেন, ইন্ডেক্স মানে কি? ইন্ডেক্স মানে লিস্ট স্যার। লিস্ট, ওকে। সো থ্যাংক ইউ। আমি জাস্ট এনশিওর হলাম যে আমার নেটওয়ার্ক আছে কিনা। হ্যাঁ, এটা স্বাভাবিক, আমরা যখন ক্লাস নিয়ে আমরা দেখতে পারি স্টুডেন্টদের, আর এখানে আসলে দেখা যায় না, এই জন্য মাঝে মধ্যে আপনাদের কোশ্চেন করবো। হ্যাঁ, লিস্ট। এখন যদি কোশ্চেন করি কিসের লিস্ট, অবশ্যই সেটা ভালো জার্নালের লিস্ট। তার মানে হচ্ছে এই স্কুপাস নামে একটা ডাটাবেজ আছে, ওয়েব অফ সায়েন্স নামে একটা ডাটাবেজ আছে, পাবমেড নামে একটা ডাটাবেজ আছে, এরিক নামে IEEE এক্সপোর্ট নামে একটা ডাটাবেজ আছে, যে ডাটাবেজে আপনি লিস্ট পাবেন। কিসের লিস্ট? ভালো জার্নালগুলোর লিস্ট। তো ভালো জার্নাল কোনটা, যেটা আমরা একটু আগে শিখলাম, যেখানে ভালো পিয়ার রিভিউ হয়, যেখানে এথিক্স ফলো করা হয়, যেখানে সাইটেশন ট্র্যাকিং করা হয়। তাহলে এই লিস্টগুলা অনেকগুলা অথরিটি বানায়, এর মধ্যে সবচাইতে বেশি রিনাউন্ড হচ্ছে ওয়েব অফ সায়েন্স, আর সবচেয়ে বেশি মানুষ চিনে হচ্ছে স্কুপাস। ওয়েব অফ সায়েন্স হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটি ইন্ডেক্স, আর স্কুপাস হচ্ছে সবাই জানে যে স্কুপাস একটা লিস্টেড করে ইন্ডেক্সিং করে। তাহলে স্কুপাস এটা একটা ইন্ডেক্সিং ডাটাবেস। আমি আবারও বলি, ইন্ডেক্সিং মানে লিস্ট, মানে যেখানে গেলে স্কুপাস নামে একটা ওয়েবসাইট আছে। আমি যদি আপনাদের সরাসরি দেখাই, হ্যাঁ, আমি একটু ওয়েবসাইটে চলে যাচ্ছি। আমরা স্কুপাসের ওয়েবসাইটে চলে যাচ্ছি। একটু সময় নিচ্ছে, স্লো এখানে। সো এটা হচ্ছে স্কুপাস। হ্যাঁ, আমি একটু যদি স্ক্রিনটা বড় করে দেই, এই যে দেখেন স্কুপাস। তো এইখানে দেখতে পাচ্ছেন 49,125টা জার্নাল আছে। তাহলে কত বড় লিস্ট বুঝতে পারতেছেন? জার্নাল 49,125টা জার্নাল। স্যার জার্নাল কি একটু বুঝাই বলবেন? কারণ হচ্ছে প্রথম আলো একটা পত্রিকা, তাই না? তো আমাদের রিসার্চ, মানে প্রথম আলোতে কি লেখা, মানে মানুষ রিপোর্টার যারা, তারা তাদের লেখা প্রকাশ করে, আর জার্নালে হচ্ছে রিসার্চ আর্টিকেল প্রকাশ করে। তো ওই স্কুপাস ওরা বলতেছে ওদের কাছে 49,125টা জার্নাল আছে যারা ভালো। এর এটা হচ্ছে ডাটাবেজ, আপনি এখানে সার্চ দিলেই পাবেন, যে কোনো জার্নালের নাম লিখে পাবেন, অথবা আপনি যে কোনো পাবলিশারের নাম লিখে সার্চ দিলেই পাবেন যে এই রিলেটেড কারা ভালো আছে। এখন আপনি যদি বলেন স্যার আমি তো জার্নালের নাম জানি না, তো আমি ভালো জার্নালগুলো পাইতে চাই, তা আমি কি করব? তাহলে আপনি এটা টপিক দিয়ে সার্চ দেন, এই যে সাবজেক্ট এরিয়া। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, আমরা দেখতে সাবজেক্ট পাচ্ছি। এরিয়া, জি সাবজেক্ট এরিয়া লেখাটা দেখা যায়। সাপোজ আপনি জানেন না, আপনি হয়তো বলেন স্যার 49,000, আমি তো একটা নামও জানি না, আমি কিভাবে বুঝবো কোনটা ভালো? তাহলে আপনি সাবজেক্ট এরিয়া দিয়ে সার্চ করেন। আচ্ছা, আপনারা কোন এরিয়াতে আছেন কেউ কি বলবেন একজন, যে স্যার আমি এই এরিয়াতে আছি, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, কোন এরিয়াতে আছেন? বলেন একজন, সাহস করে। সায়েন্স, সায়েন্স এটা অনেক ব্যাপক। সায়েন্সের মধ্যে আবার একটু মানে ক্যাটাগরি আছে না, এইটা সেটা। যেমন এখানে দেখেন এগ্রিকালচার, বায়োলজিক্যাল সায়েন্স, স্যার অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, সয়েল সায়েন্স, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। ওকে, এটা এটা সরাসরি দেখেন, এখানে সায়েন্সের ক্যাটাগরি অনেক। দেখেন এই যে বায়োকেমিস্ট্রি, জেনেটিক্স এন্ড মলিকুলার বায়োলজি, এজিং, বায়োকেমিস্ট্রি, বায়োফিজিক্স, বায়োটেকনোলজি, ক্যান্সার, ক্লিনিক্যাল। দেখতে পাচ্ছেন সায়েন্সের কত ক্যাটাগরি দেখতে পাচ্ছেন? এই যে বিজনেসের কত ক্যাটাগরি। তারপরে এখানে আছে কি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কত ক্যাটাগরি, অনেকগুলা ক্যাটাগরি। আবার কেমিস্ট্রির আবার অনেকগুলা ক্যাটাগরি দেখতে পাচ্ছেন। কম্পিউটার সায়েন্সের অনেকগুলা ক্যাটাগরি, ডিসিশন সায়েন্স, ডেন্টিস্ট্রি, আর্ট অ্যান্ড প্রিন্টারের সায়েন্স, ওকে, এনার্জি, ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, আমরা একটু কম্পিউটার সায়েন্সের যুগে আছি, তো আমরা একটু কম্পিউটার সায়েন্সে, আপনারা অনেকগুলো নাম বলে ফেলছেন, আমি একটু নিজে কনফিউজ হয়ে গেছি কারটা নিবো আর কি। তা আমি একটু এখান থেকে নিজে একটা নিচ্ছি, কম্পিউটার সায়েন্স। হ্যাঁ
সাপোজ আমি নিলাম কম্পিউটেশনাল মেশিনস, কোনটা নেওয়া যায়, কন্ট্রোল এন্ড সিস্টেম ইঞ্জিনিয়ারিং। আচ্ছা আমরা এটা নিলাম কম্পিউটেশনাল মেশিনস, বা আমি এখানে ওভারঅল নিতে পারি, যেমন ইঞ্জিনিয়ারিং পুরোটা নিতে পারি, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং। তারপর এখানে আছে আর্ট এন্ড প্ল্যানেটারি সায়েন্স, এখানে আছে ডেন্টিস্ট্রি, ডিসিশন সায়েন্স, অথবা এখানে হতে পারে কম্পিউটার সায়েন্স। আমি দুইটা ব্রড ক্যাটাগরি নিলাম, হ্যাঁ, স্পেসিফিক নিলাম না। কম্পিউটার সায়েন্সে দেখেন অনেক ক্যাটাগরি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো এই যে দুইটা ফিল্ড, একটা হচ্ছে কম্পিউটার সায়েন্স নিলাম, আর একটা হচ্ছে কি নিলাম, ইঞ্জিনিয়ারিং। আমি এটা উঠাই দিচ্ছি, ইঞ্জিনিয়ারিং। এই দুইটা সাইট নিয়ে আমি সার্চ দিলাম। হ্যাঁ, এখানে অনেক কিছু আছে, আপনারা দেখেন অনেক 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 অনেক। এই যে ম্যাথমেটিক্স একজন বলছিলেন, যে ম্যাথমেটিক্স, তারপরে যে মেডিসিনের মধ্যে মনে হয় ফার্মেসি পড়ে যাবে। এখানে ফার্মেসি মনে হয় একজন বলছিলেন, আমার যতটুকু মনে পড়ে আর কি। এই যে নেফ্রোলজি, মাইক্রোবায়োলজি, মেডিসিন, অপথলমোলজি, দেখেন এই যে ফার্মাকোলজি। আচ্ছা ফার্মাকোলজি যেহেতু ফার্মেসি বলছিলেন, তো এতগুলা নিলাম না, আমরা এখন একটু সার্চ দিই। হ্যাঁ, অ্যাপ্লাই, এই যে অ্যাপ্লাইতে ক্লিক করলাম। তো আমি যে জিনিসগুলো সিলেক্ট করেছি সেইটার উপরে 10,000 জার্নাল আছে, 10,000। দেখতে পাচ্ছেন কত? 10,000। আমি আবারও বলি, এগুলো কিন্তু ভালো জার্নাল। কিভাবে বুঝবেন? কারণ এটা ইন্ডেক্স করা জার্নাল। স্কুপাস ভালো জার্নালের লিস্ট করে। স্কুপাস কি করে? ভালো জার্নালের লিস্ট করে। কতগুলা পাওয়া গেছে? 10,708টা জার্নাল আছে। ক্লিয়ার? এর মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে এটা 202টা সাইট স্কোর। মানে বুঝেন, বছরে ওরা যতগুলা আর্টিকেল পাবলিশ করে 202টা সাইটেশন হয়। মানে 202 জন মানুষ ওদের এখান থেকে পড়ে আর বলে যে এটা ভালো হয়েছে, এটা ভালো হয়েছে, এটা ভালো হয়েছে, সাইটেশন করে। হ্যাঁ, এভাবে র্যাঙ্কিং দেওয়া আছে, অনেক ক্যাটাগরি র্যাঙ্কিং আছে। তো আপনারা যে বিষয়গুলো বলেছিলেন, ফার্মাকোলজি, ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, ম্যাথমেটিক্স, ফার্মেসি, ওটা 10,000 জার্নাল আছে। হ্যাঁ, তাহলে আমরা কি স্কুপাস বুঝতে পেরেছি? আমরা বেশি দূর আগাইলাম না। তাহলে আমরা ইন্ডেক্স ডাটাবেস বুঝতে পেরেছি। স্কুপাস একটা ডাটাবেস যারা হচ্ছে ভালো জার্নালগুলোর একটা লিস্ট তৈরি করে রেখেছে। সবাই কি ক্লিয়ার? এটা ইন্ডেক্স জার্নাল কি? জি স্যার। এই যে স্কুপাস, ওয়েব অফ সায়েন্স, এরা কি ইন্ডেক্সিং ডাটাবেস, মানে ওরা একটা ডাটাবেস তৈরি করছে যেখানে আপনি ভালো জার্নালগুলোর লিস্টগুলা খুঁজে পাবেন। ক্লিয়ার? শুধুমাত্র আমি সময় বাঁচানোর জন্য শুধু এটাই বললাম যে লিস্ট তৈরি করে, বাট ওরা আসলে আরেকটা জিনিস করে, যে আপনি যে ভালো জার্নালে আর্টিকেল পাবলিশ করেছেন সেটা কে কে সাইটেশন দিচ্ছে সেটার একটা সাইটেশন স্কোর তৈরি করে ওরা। হ্যাঁ, তাহলে আমরা শিখলাম স্কুপাস, ওয়েব অফ সায়েন্স, পাবমেড। যারা হচ্ছে গিয়ে লাইফ সায়েন্সে আছেন তারা কিন্তু পাবমেড নামে ডাটাবেস আছে। হ্যাঁ, যারা হচ্ছে এডুকেশন রিসার্চ করেন এরিক, আর যারা ইঞ্জিনিয়ারিং সাইটে আছেন তারা হচ্ছে IEEE এক্সপ্লোর। এটা কিন্তু ডাটাবেস। হ্যাঁ, এই ডাটাবেসে গেলে ভালো জার্নাল গুলার লিস্ট আপনি খুঁজে পাবেন। আমরা তখন শিখলাম ইন্ডেক্সিং ডাটাবেস। এখন এইখানে কিছু ভালো পাবলিশারের নাম দেওয়া আছে। পাবলিশার বোঝেন? যেমন আমরা ছোটকালে যে পড়তাম না, যে পাঞ্জেরি পাবলিকেশন, পড়ছেন আপনারা? পাঞ্জেরি বা কি বলে, জি স্যার, লেকচার পড়েছি। পাবলিকেশন। পাবলিশাররা কি একটা বই পাবলিশ করে? ওদের কি সায়েন্স, আর্টস, কমার্স সব পাবলিশ করে না? জি বুঝতে স্যার। পেরেছেন? তো এইখানে আমি যে নামগুলো দিয়েছি এগুলো হচ্ছে পাবলিশার। এই পাবলিশারের আন্ডারে কেউ কেউ এরকম আছে যে 100-200 জার্নাল আছে। তো এলসেভিয়ার নামে একটা পাবলিশার আছে যাদের জার্নালের সংখ্যা মনে হয় 500 বা 1000, আমি জানি না, এটা আন্দাজে বললাম এটা আর কি। বাট মানে সংখ্যাটা অনেক বেশি, মানে ওরা অনেকগুলো জার্নাল পাবলিশ করে। স্প্রিঙ্গার নেচার, উইলি, টেইলর, সেজ, IEEE, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস, এমারেল্ড, আমেরিকান কেমিক্যাল সোসাইটি। আচ্ছা, আমি এখানে যে নামগুলো দিয়েছি এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ভালো। হ্যাঁ, আমি এখানে যে নামগুলো রেখেছি এরা সবচেয়ে ভালো পাবলিশার। আমি আবার বলি, প্রথমে আমরা শিখলাম ইন্ডেক্স জার্নাল, এখন কি শিখতেছি? পাবলিশার। পাবলিশার মানে এরা পাবলিশ করে, আপনি লিখবেন ওরা পাবলিশ করবে। এক এক পাবলিশারের আন্ডারে শত শত জার্নাল আছে। ক্লিয়ার? আর এক একটা জার্নাল যখন পাবলিশ করে একসাথে 10টা 20টা করে আর্টিকেল পাবলিশ করে। তো এখানে আপনাদের কিছু নাম দেওয়া আছে যারা হচ্ছে ভালো পাবলিশার। এলসেভিয়ার, স্প্রিঙ্গার, উইলি, স্প্রিঙ্গার নেচার, আপনারা হয়তো নাম শুনেছেন, নেচারে পাবলিশ করে, তাই না? এই যে নেচারে পাবলিশ করে, যে স্প্রিঙ্গার নেচার, এলসেভিয়ার, উইলি, টেইলর এন্ড ফ্রান্সিস, এটাকে সংক্ষেপে বলে TNF।
সেজ পাবলিকেশন, IEEE, অক্সফোর্ড, ক্যামব্রিজ, ইমারেল্ট। সো এগুলো হচ্ছে পাবলিশার। হ্যাঁ, এই আমি আবারও বলছি, যারা ভালো জায়গায় পাবলিশ করতে চান এই পাবলিশাররা যে জার্নাল পাবলিশ করে সেখানে পাবলিশ করবেন। এবার আমরা শিখব এই যে যদি ভালো জায়গায় পাবলিশ না করেন তাহলে কোথায় পাবলিশ হবে? প্রিডেটরি জার্নাল। মানে ভালো পাবলিশারের পাশাপাশি অসংখ্য হাজারো লাখো, মানে যদি খাঁটি বাংলা যদি আপনাদের বোঝানোর জন্য বলি আর কি, যে শয়তান জার্নাল আছে। শয়তান বোঝেন? আপনি একটা কষ্ট করে লিখবেন, আপনার প্রতিদিন মেইল পাঠাবে, আচ্ছা আপনার কাছে রিসার্চ পেপার আছে, আপনি না আমাদের কাছে পাবলিশ করেন, আমরা অনেক ভালো। আচ্ছা ওনারা অনেক ভালো, সেটা পাবলিসিটি উনি নিজেই করতেছে। তো কেউ যদি বলে আমি অনেক ভালো, সেটা কি মানুষ খুব বিশ্বাস করে যে আমি অনেক ভালো, আমি অনেক ভালো? তো আপনি যে সকল জার্নাল প্রতিদিনই আপনাকে মেইল করে যে আমাদের এখানে পাবলিশ করেন, আমরা না খুব দ্রুত পাবলিশ করি। দ্রুত পাবলিশ করা মানে কি জানেন? পিয়ার রিভিউ হয় না, হইলেও লামসাম, নামে মাত্র বোঝেন, এই করার জন্য করছে আর কি, এমনিই করছে আর কি। তো প্রিডেটরি জার্নালে পাবলিশ করা যাবে না। ইন্ডেক্স জার্নালে পাবলিশ না করাই মানে প্রিডেটরি জার্নাল। স্যার আমি কিভাবে চিনবো কোনটা প্রিডেটরি জার্নাল? আপনার চিনার দরকারই নেই। আপনি ওই যে স্কুপাসের ডাটাবেজে চলে যান, ওয়েব অফ সায়েন্সের ডাটাবেজে চলে যান, ওইখানে গিয়ে যে জার্নালগুলো আছে সেইখানে পাবলিশ করেন। ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছেন? প্রিডেটরি জার্নাল কোনটা এটা আপনার চিনারই দরকার স্যার। নেই। আপনি ইন্ডেক্সে চলে যান, আপনার জন্য ইন্ডেক্স আপনি আপনাদের সরাসরি আমি দেখাইলাম, স্কুপাসের ইন্ডেক্সে 49,000 জার্নাল আছে। জার্নালে কি শর্ট আছে আপনাদের? 49,000 জার্নাল মানে বুঝেন, ধরুন প্রথম আলো পত্রিকার মতো এরকম 49,000 পত্রিকা আছে। পত্রিকায় আমরা রিপোর্ট পাবলিশ করি, বাট জার্নালে আমরা রিসার্চ আর্টিকেল পাবলিশ করি। ক্লিয়ার? তো প্রিডেটরি জার্নালের বৈশিষ্ট্য হচ্ছে ওরা আপনাকে বলবে আমাদের এখানে পাবলিশ করেন, আমাদের এখানে খুব তাড়াতাড়ি পাবলিশ করি, আমাদের এখানে একদিনে অ্যাকসেপ্ট করি, 2 দিনে রিভিউ করি, 3 দিনে পাবলিশ করে দিই। হ্যাঁ, এইসব লেখা দেখলে বুঝবেন যে এটা প্রিডেটরি জার্নাল। সত্যি কথা বলি, একটা ইন্ডেক্স জার্নালে পাবলিশ করতে মিনিমাম 1 বছর লাগে। এখন অনেকে বলবে স্যার কি বলেন, আল্লাহ এতদিন লাগে, তাহলে আমার কি অবস্থা হবে? আমি তো থিসিসে পাস করতে পারবো না, কারণ আমার সুপারভাইজার তো বলছে যে যদি পিএইচডি বা মাস্টার্সের থিসিসে পাস করতে চাই তাহলে আমার পাবলিশ করা লাগবে, তাহলে আমি কি করব? হ্যাঁ, কিছু জার্নাল আছে 3 মাস পর পর পাবলিশ করা যায়, ঠিক আছে, বাট সেখানে পে করতে হয়। আবার অনেকে মনে করে যে পে করলেই খারাপ। হ্যাঁ, বেশিরভাগ প্রিডেটরি জার্নালকে আপনাকে পে করতে হবে, বাট পে করা মানেই খারাপ না। তো এখন আপনি বলেন স্যার তাহলে কিভাবে বুঝবো খারাপ না? ওই যে আপনি স্কুপাস আর ওয়েব অফ সায়েন্সে চলে যান, স্কুপাস আর ওয়েব অফ সায়েন্সের যে জার্নালগুলো আছে এগুলো কিছু ফ্রি, কিছু টাকা নেয়। তো যদি স্যার টাকা নেয় কেন, আমি এত কষ্ট করে লিখলাম, এটা নেয় কারণ হচ্ছে ওরা তো একটা বিজনেস, তাই না? আপনি জিনিসটা পাবলিশ করবেন, ওরা ওদের ওয়েবসাইটে এটা পাবলিশ করবে, এখানে মানুষ পড়বে, ওদের তো এই যে রিভিউ হয়, ওদের ডাটাবেজ আছে, ওদের হিউম্যান পাওয়ার আছে, সেখানে ওটা পাবলিকেশন ফি নেয়। তো বেশিরভাগ যেটা হয় যে প্রিডেটরি জার্নালে আপনি টাকা দিলে পাবলিশ হয়ে যাবে, সো আপনি প্রিডেটরি জার্নালে পাবলিশ করবেন না। স্কুপাস এবং ওয়েব অফ সায়েন্স যেগুলো আছে সেগুলোতে পাবলিশ করবেন। আর এগুলো সহজে চেনার উপায় হচ্ছে আপনার মেইলে সবসময় মেইল আসবে। হ্যাঁ, স্যার কই আমার মেইল তো আসে না। একটা রিসার্চ আর্টিকেল পাবলিশ করেন, তারপর দেখবেন প্রতিদিনই মেইল আসে। হ্যাঁ, বলবে আমাদের এখানে পাবলিশ করেন, আমাদের এখানে পাবলিশ করেন। হ্যাঁ, মানে আপনি ভালো জায়গায় পাবলিশ করলেও সেখান থেকে আপনার ইমেল অ্যাড্রেসটা নিয়ে নেবে, নিয়ে তারপরে আপনাকে মেইলের পর মেইল পাঠাতে থাকবে। তো যারা ভালো জার্নাল তারা জীবনেও আপনাকে মেইল পাঠাবে না, কারণ তাদের এত সময় নাই। কারণ তারা বিশ্বাস করেন, আমি কিছুদিন আগে একটা জায়গায় আমি একটা জার্নাল সাবমিট করেছি, আমাকে বলছে যে আপনার এটা অ্যাকসেপ্ট হইতে মিনিমাম 1.5 বছর লাগবে। মানে অ্যাকসেপ্ট বুঝেন, মানে এটা রিভিউতে যাবে 1.5 বছর লাগবে, রিভিউ হইতে লাগবে 6 মাস, পাবলিশ হতে 2.5 বছর লাগবে। আপনি কি আমাদের এখানে পাবলিশ করবেন? তো আমি বলছি ঠিক আছে থাক, তাহলে 2.5 বছর তো আমার ওয়েট করার দরকার নেই। তো একটা ভালো জার্নালে 2.5 বছর লাগে পাবলিশ করতে, 2 বছর লাগে, 1 বছর লাগে। আর কিছু জার্নাল আছে আপনাকে কি বলবে, এই আমাদের এখানে পাবলিশ করেন, 1 দিন 2 দিনে পাবলিশ হয়ে যাবে। তার মানে এইসব কথা যেখানে বলা থাকে সেটা 100% ধরে নেবেন প্রিডেটরি জার্নাল। আমি আবারও বলে নিই, প্রিডেটরি জার্নালে পাবলিশ করলে অপমানিত হবেন, ইন্ডেক্স জার্নালে চলে যাবেন। হ্যাঁ, সো এখানে আমি আবারও কিন্তু বলে দিছি, স্কুপাস এবং ওয়েব অফ সায়েন্সের যে লিস্টগুলো আছে সেগুলো ভালো জার্নাল। তো আপনি যদি
অ্যাভয়েড করতে চান প্রিডেটরি জার্নাল, তাহলে অবশ্যই স্কুপাসের ডাটাবেস সার্চ করবেন। আমি কিন্তু একটু আগে দেখাই দিলাম স্কুপাসের ডাটাবেস কিভাবে সার্চ করতে হয়, প্র্যাকটিক্যালি দেখাই দিছি। এবার আমরা চলে যাই, এখানে একটা বেল লিস্ট আমি, আচ্ছা ওটা চলে গেছে, থাক। আমরা এই প্রিডেটরি জার্নাল নিয়ে মাথা না ঘামাই, আমরা ভালো জার্নাল কোথায় পাওয়া যায়, স্কুপাস এবং ওয়েব অফ সায়েন্সের লিস্টে পাওয়া যায়। ওকে, সো আপনি যেটা করবেন ওই ইন্ডেক্স জার্নালে গিয়ে ভালো জার্নাল সিলেক্ট করবেন, ঠিক আছে, এবং এনশিওর হবেন যে আপনার যে জার্নালটা আপনি সিলেক্ট করতেছেন সেটা যেন ভালো ক্যাটাগরি হয়। আপনি বলেন স্যার একটু আগে বলেন স্কুপাস অনেক ভালো, আবার বলতেছেন স্কুপাসে গিয়ে আবার ভালোটা খুঁজতে হবে। দেখেন স্কুপাসে ভালোটাও আছে খারাপটাও আছে, ক্লিয়ার? বেশি মানে স্কুপাস হওয়া মানেই ভালো, কিন্তু ভালোর মধ্যে আবার বেশি ভালো আছে না, সেটাই এখানে বলা আছে আর কি, যে একটু এনশিওর হবেন যে আপনি যেটা এখানে পাবলিশ করবেন। এখন আমি কিন্তু এটাও বলছি যে যেগুলা স্কুপাসে লিস্টেড আছে কিন্তু মাঝে মধ্যে শয়তানি করে, ওগুলাই কিন্তু বের করে দেওয়া হয়, হ্যাঁ, লিস্ট থেকে বের করে দেওয়া হয়। আপনারা দেখবেন যে স্কুপাসে লেখা আছে যে 2000 সাল থেকে 2015 সাল, তারপরে 16, 17, 18 এই লিস্টে ছিল না, মানে দুষ্টামি করছিল আর বের করে দিছে। এই জন্য আপনাকে খেয়াল রাখতে হবে যে স্কুপাসে ভালো জার্নাল গুলা, হ্যাঁ, ভালো জার্নাল গুলার সাইট স্কোর অনেক বেশি, সাইট স্কোর অনেক বেশি। এবার আসেন আমরা যদি ওই ইন্ডেক্স জার্নালে পাবলিশ করতে যাই, তো আমরা এখন একটু রিসার্চ নিয়ে কথাবার্তা বলবো, যদিও আমরা এটা আগের ওয়ার্কশপে করেছি, আরেকটু আমরা এখানে আলোচনা করব যে আমরা যদি ইন্ডেক্স জার্নালে পাবলিশ করতে যাই আমাদের ভালো রিসার্চ করতে হবে। আর যদি ভালো রিসার্চ করতে চাই আমাদের যারা এক্সপিরিয়েন্স অলরেডি যারা কাজ পারে মেন্টর তাদের সাথে কাজ করতে হবে, ক্লিয়ার? তা আমরা এই ওয়ার্কশপের শেষের দিকে রিসার্চমেট নামে একটা টুলস আছে সেটা শেখাবো, সেখানে আমি দেখাবো যে ওখানে চাইলে আপনি ভালো বা আপনার ফিল্ডে যারা আছে তাদের সাথে কিভাবে কানেক্টিং করতে পারেন সেটা আমরা পরে দেখাবো। আমরা আগে স্লাইডগুলো শেষ করি। তো আপনি অবশ্যই ভালো রিসার্চ করতে হলে যারা অলরেডি রিসার্চ করছে এরকম ভালো একজনের সাথে তাকে মেন্টর হিসেবে তার গাইডেন্স নিয়ে কাজ করবেন, ক্লিয়ার? শুরুর দিকে একা একা কাজ করা যাবে না, কারো কাছ থেকে শিখেন, ক্লিয়ার? আপনার ইউনিভার্সিটি ডিপার্টমেন্টের প্রফেসর অবশ্যই ভালো, পিএইচডি করেছে অবশ্যই ভালো, তাদের সাথে কাজ করেন, ওকে, তাদের সাথে কাজ শিখেন। ওকে, সো এখানে একটা কথা বলা আছে, দেয়ার ইজ নো রিওয়ার্ড ইন রিইনভেন্টিং দ্য হুইল, মানে একটা চাকা আছে, আপনি বলেন যে আপনি চাকা আবিষ্কার করেছেন, তাহলে তো হবে না। এই জন্য আপনি যদি ভালো রিসার্চ করতে চান আপনাকে লিটারেচার পড়তে হবে। লিটারেচার মানে কি, আপনি যে ফিল্ডে আছেন সেই ফিল্ডে আগে কি কি পাবলিশ হয়েছে, আগে কি কি লেখা হয়েছে সেগুলো আগে পড়তে হবে। এগুলো কোথায় পাওয়া যায়? ওই যে আগের মতোই, ওই যে স্কুপাস এবং ওয়েব অফ সায়েন্সের যে জার্নালগুলো আছে সেই জার্নালের ওয়েবসাইটগুলোতে যাবেন, গেলে দেখতে পাবেন কিছু আছে ওপেন অ্যাক্সেস। ওপেন অ্যাক্সেস মানে আপনি চাইলেই পড়তে পারবেন, আর কিছু আছে ওপেন অ্যাক্সেস না, সেগুলো টাকা দিয়ে পড়তে হয়। তো আমরা দুর্ভাগা, বাংলাদেশের মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি আমাদের লাইব্রেরিতে কি টাকা দিয়ে মানে কোনো জার্নাল রাখা হয় না, মানে অনলাইনে জার্নালগুলো টাকা দিয়ে ইউনিভার্সিটি রেখে দিলে সেটা যে কেউ পড়তে পারে। তো বাংলাদেশের ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতেই দেখা যায় যে ওই যে জার্নালগুলো সেগুলো ফ্রি পড়া যায় না। হ্যাঁ, আমি আবারও বলি, কিছু আছে ওপেন অ্যাক্সেস জার্নাল, হ্যাঁ, যেগুলো আপনি ফ্রি পড়তে পারবেন, টাকা লাগে না। আর কিছু আছে ওপেন অ্যাক্সেস না, সেগুলো টাকা দিয়ে পড়তে হয়। তো বাইরের দেশে নর্মালি ইউনিভার্সিটিগুলো সেগুলো কিনে ফেলে, স্টুডেন্টরা এবং টিচাররা পড়ে। তো বাংলাদেশে এটা খুব কম। তো এটাতে আবার আফসোস করেন না স্যার তাহলে আমরা কি করবো, রিসার্চ করতে পারবো না কেন? ভাই আমি তো বললাম ওপেন অ্যাক্সেস জার্নাল অসংখ্য আছে। ওপেন অ্যাক্সেস মানে হচ্ছে আপনি চাইলেই পড়তে পারবেন, ক্লিয়ার? এটা ওপেন, সো টেনশনের কিছু না। যেগুলো ওপেন অ্যাক্সেস আছে সেগুলো পড়েন, সেখান থেকে লিটারেচার পড়ে আইডিয়া নেবেন যে আগে কি কাজ হয়েছে, আগে যে কাজটা হয়েছে সেটা আবার করা যাবে না, করলে আপনার কোনো রিকগনিশন নাই, আপনাকে কোনো র্যাঙ্কিং দেওয়া হবে না, রিকগনিশন দেওয়া হবে না। যেটা করতে হবে আগে যেটা হয়েছে সেটা আগে জানবেন যে এই পর্যন্ত এই সাইন্টিফিক ফাইন্ডিংস পাওয়া গেছে, বাট এই জায়গাটা একটু গ্যাপ আছে, তো আপনি গ্যাপটা নিয়ে কাজ করবেন, আপনি সেটা নিয়ে রিসার্চ করবেন। সো যখনই আপনি গ্যাপ পেয়ে যাবেন আপনাকে সুন্দর করে রিসার্চ কোশ্চেন করতে হবে, যে রিসার্চ কোশ্চেনটাতে আপনি নতুন কোনো ফাইন্ডিংস নিয়ে আসবেন যে এই এরিয়াতে কাজ হয় নাই, আমার কোশ্চেনটা হচ্ছে কেন হয় নাই, এটা কিভাবে সলিউশন করা যায়। সো ভালো রিসার্চ করতে হলে রিসার্চ কোয়েশ্চেনটা ভালো হতে হবে। ভালো রিসার্চ কোয়েশ্চেনের যদি হয় তাহলে আপনি ভালো ফাইন্ডিংস আসবে। যদি বলেন স্যার আমার একটা রিসার্চ কোয়েশ্চেন আছে বা সেই অ্যান্সারটা আগেই জানি আমি, মানে এই আগে রিসার্চাররা এটা অ্যান্সার পেয়ে গেছে, তাহলে সেটা নিয়ে রিসার্চ করার দরকার নাই। কারণ আপনি যদি বলেন স্যার আমার একটা রিসার্চ কোয়েশ্চেন আছে, যে কোয়েশ্চেনের অ্যান্সার আগের কোনো রিসার্চে পাওয়া যায় নাই, তাহলে সেটা নিয়ে আপনি রিসার্চ করেন, ক্লিয়ার?
ওকে, সো ডু নট ওয়ার্ক এলোন, আবারও একই কথা আসতেছে, একা কাজ করেন না। শুরুর দিকে আপনারা এখানে যারা আছেন বেশিরভাগই স্টুডেন্ট, আমি জানি না এখানে টিচার আছেন কিনা, তো টিচাররা তো অলরেডি এক্সপার্ট, বাট যারা স্টুডেন্ট আছেন তারা অবশ্যই একা শুরুর দিকে একা কাজ করবেন না। কোনো টিচারের আন্ডারে কাজ করেন, হ্যাঁ, সুপারভাইজার আন্ডারে কাজ করেন, আপনার কোনো ইউনিভার্সিটি ডিপার্টমেন্টের প্রফেসরের আন্ডারে কাজ করেন, কাজ করলে শিখতে পারবেন। ক্লিয়ার? শুরুর দিকে কাজ শিখেন, কোলাবোরেশন করেন, সুপারভাইজারের সাথে কাজ করেন, বা আপনার ইউনিভার্সিটি ডিপার্টমেন্টের বড় যারা সিনিয়র বড় ভাই আছে বা বড় বোন আছে তাদের সাথে কাজ করেন, হ্যাঁ, কোলাবোরেশন করেন। ওকে, সো তারপর বলা আছে সাউন্ড স্টাডি ডিজাইন। সো আপনার রিসার্চের ডিজাইনটা যেন ভালো হয়, মানে ডাটা কিভাবে কালেক্ট করবেন, কেন কালেক্ট করবেন, কোত্থেকে কালেক্ট করবেন, কিভাবে অ্যানালাইসিস করবেন, কেন অ্যানালাইসিস করবেন, এগুলো সব ডিটেলস যেন থাকে, মানে প্রত্যেকটার যেন কেন থাকে, রেশনাল থাকে, রেশনাল মানে সিগনিফিকেন্ট যেন থাকে। তো স্যার আমি একটা রিসার্চ করতে চাই, যে আমি এই রিসার্চ করবো, দেখা গেলো যে এই রিসার্চ অনেক আগেই হয়েছে, যে রিসার্চ অলরেডি হয়ে গেছে সেটা আর করার দরকার নেই, হ্যাঁ। তো আপনি নতুন ডাটা নিতে পারেন, নতুন মেথোডোলজি অ্যাপ্লাই করতে পারেন, নতুন স্যাম্পল অ্যাপ্লাই করতে পারেন, নতুন মডেল অ্যাপ্লাই করতে পারেন, নতুন ভেরিয়েবল অ্যাপ্লাই করতে পারেন। ক্লিয়ার? সো আপনার মেথোলজি সেকশনে আপনি কিভাবে ডাটা কালেক্ট করবেন, কিসের উপর ডাটা কালেক্ট করবেন, আপনার ভেরিয়েবল কি হবে, আপনার স্যাম্পল সাইজ কি হবে, কিভাবে ডাটা অ্যানালিসিস করবেন, সেটা ডিজাইনটা যেন খুব ভালো হয়। আমি আসলে এখন কি বলতেছি মনে আছে? যদি ইন্ডেক্স জার্নালে পাবলিশ করতে চান তাহলে আপনার কি করা উচিত? প্রথমে শিখলাম যে আপনাকে ভালো রিসার্চ করা উচিত, রিসার্চ করার জন্য কোলাবোরেশন করা উচিত, রিসার্চ ভালো কোশ্চেন থাকা উচিত। ভালো কোশ্চেন মানে হচ্ছে যেটার অ্যান্সার এখনো নাই। ক্লিয়ার? যে রিসার্চ কোশ্চেনের অ্যান্সার অলরেডি আছে সেটা নিয়ে রিসার্চ করার দরকার নাই, ওকে। বা যে রিসার্চ কোশ্চেনের অ্যান্সার এখনো নাই, যে স্যার এটার তো সাইন্টিফিক কোনো সলিউশন না এখনো নাই, তাহলে আপনি সেটা নিয়ে রিসার্চ করবেন। ক্লিয়ার? সাউন্ড ডিজাইনটা ভালো, মানে রিসার্চ ডিজাইনটা ভালো হতে হবে। রাইটিং ইউর ম্যানুস্ক্রিপ্ট। সো আপনার রিসার্চ পেপারটাকে আমরা বলি ম্যানুস্ক্রিপ্ট, হ্যাঁ, মানে আমরা যে রিসার্চ করার পর যে পেপার লিখি এটাকে আমরা অনেক সময় বলি ম্যানুস্ক্রিপ্ট। তো আপনার ম্যানুস্ক্রিপ্টে যখন লিখবেন তখন এখানে কিছু চ্যাপ্টার, আচ্ছা আমার এখানে স্লাইডটা মানে একটা মানে কেন জানি লাফালাফি করতেছে, একটা দিলে আরেকটা আসে, একটা দিলে আরেকটা আসে। ওকে, সো এখানে দেখা যাচ্ছে আমরা এই বিষয়গুলো না আগের ওয়ার্কশপে করেছি, এই জন্য এই যে একটা পেপার, রিসার্চ পেপারে কয়টা চ্যাপ্টার, এগুলো আমরা আগে আলোচনা করেছি, তাই এখানে শর্টে আলোচনা করবো, হ্যাঁ। যে একটা রিসার্চ পেপার টাইটেল থাকে, অ্যাবস্ট্রাক্ট থাকে, ইন্ট্রোডাকশন থাকে, লিটারেচার রিভিউ থাকে, মেথোডোলজি থাকে, রেজাল্টস থাকে, ডিসকাশন থাকে, কনক্লুশন থাকে। তো অ্যাবস্ট্রাক্টে কি লিখতে হয়, ইন্ট্রোডাকশনে কি লিখতে হয়, লিটারেচার রিভিউতে কি লিখতে হয়, মেথোডোলজি কিভাবে লিখতে হয়, রেজাল্টস কিভাবে লিখতে হয়, ডিসকাশন কিভাবে লিখতে হয়, এগুলো আমরা আগের ওয়ার্কশপে করেছি। আপনার যদি মনে হয় স্যার ওই ওয়ার্কশপ আমরা আবার করবো, তাহলে কোনো সমস্যা নেই, আমরা আবার করতে পারি, বাট সেক্ষেত্রে আপনাদের আগ্রহ লাগবে বা সেখানে আপনাদের নতুন পার্টিসিপেন্ট লাগবে, হ্যাঁ, যে হ্যাঁ আমরা এগুলো করে নেই। প্রত্যেক সেমিস্টারে তো নতুন স্টুডেন্ট ভর্তি হয়, তাই না? তো এগুলো কিন্তু আমরা আগে আলোচনা করেছি, এখনো হালকা একটু আইডিয়া দেওয়া যেতে পারে, শেষের দিকে হয়তো আমার আছে আরেকটু, হ্যাঁ। সো এবার হচ্ছে আপনার পেপার লেখার পরে বিফোর সাবমিশন, তো সাবমিশন করার আগে অবশ্যই আপনার সুন্দর একটা টাইটেল লাগবে, হ্যাঁ। টাইটেল ভালো না হলে যত ভালো আর্টিকেল লিখেন না কেন মানুষ এটা স্কিপ করে যায়, মানে আপনি একটা জায়গায় পাবলিশ করছেন, হ্যাঁ, কিন্তু টাইটেলটা অনেক ভালো না, তো দেখা গেলো যে পাবলিশ করছেন ভালো জায়গায়, কষ্টও করছেন, কিন্তু মানুষ এটা পড়ে না। স্যার না পড়লে আপনার সমস্যা কি, আমার সমস্যা কি? ভাই না পড়লে আপনি যে একজন ভালো রিসার্চার তো রিকগনিশন তো পাবেন না, আপনার রিকগনিশন হবে না, প্রমোশন হবে না, ইনক্রিমেন্ট হবে না, নোবেলও পাবেন না। ক্লিয়ার? গবেষণা নোবেল পাইতে হলে প্রচুর সাইটেশন লাগবে, যে এই রিসার্চারটা ভালো রিসার্চ করেছে, এরকম রিকগনিশন দিবে সবাই যে এটা লেখাটা অনেক ভালো। তো এই জন্য আপনার টাইটেলটা সুন্দর একটা লিখতে হবে, অ্যাবস্ট্রাক্ট লিখতে হবে, কভার লেটার লিখতে হবে, কভার লেটার, ওকে। সো কভার লেটারটা এমন ভাবে লিখতে হবে যাতে আপনি যে কষ্ট করে ভালো একটা কাজ করছেন এটা পাবলিশ করার জন্য কোথায় পাঠাবেন, জার্নালে পাঠাবেন। জার্নালে কে থাকে, এডিটর। এডিটর সাহেবকে আগে খুশি করতে হবে। তো এডিটর সাহেব অনেক সময় আপনার কভার লেটার পরে মনে হবে না দূর এটা কোনো আর্টিকেল হলো নাকি। তো এই জন্য আপনার কভার লেটারটা সুন্দর হইতে হবে না, আপনি যতই ভালো রিসার্চার হন কভার লেটার যদি সুন্দরভাবে না লিখতে পারেন, জার্নালে যে এডিটর সে আপনার লেখা পড়বেই না, আপনার কভার লেটার দেখে দূর না এটা মনে হয় দরকার নাই। আপনি বলতে পারেন স্যার কেন, ওদের কি সমস্যা আছে নাকি, কভার লেটার পড়ে আমার বাদ দিয়ে দিচ্ছে। ভাই বাস্তবে বিশ্বাস করেন, একটা ভালো জার্নালে প্রতিদিন 20টা 30টা করে মানে জমা পড়ে, মানে সাবমিশন হয়। তো যদি প্রতিদিন 20টা 30টা হয় তাহলে মাসে কয়টা হয়, 200 300 500 600। একজন এডিটর 200
কভার লেটার পড়বে, বোঝেন এবার তার কিন্তু সে একজন প্রফেসর, তার কিন্তু টিচিং এর কাজ আছে, সে আবার স্টুডেন্ট সুপারভাইজ করে, আর অসংখ্য মিটিং, অসংখ্য সেটা মানে সময় নাই। এই জন্য কভার লেটারটা এমন ভাবে লিখবেন যে আপনার আর্টিকেলটা একটা ভালো আর্টিকেল, এটা কভার লেটারই পাবলিশ করেন। আর আমি এই কথাগুলো এই জন্য বলতেছি যে অনেক সময় ভালো আর্টিকেল কিন্তু এডিটর সাহেবই আপনার কভার লেটার পরে বাদ দিয়ে দিছে, তা আপনি তখন ইন্ডেক্স চ্যানেলে পাবলিশ করতে অনেক 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 কষ্ট হয়ে যাবে। এই জন্য কভার লেটার কিভাবে লিখতে একটু শিখবেন। হ্যাঁ, ইম্পর্টেন্স অফ দ্য টাইটেল অলরেডি বলছি, টাইটেল নিয়ে আমি আর নতুন করে বলতেছি না, টাইটেলটা একটু কেচি টাইটেল হতে হবে। এবার আমরা আচ্ছা, এখানে শুধু বারবার লাফালাফি করতেছে। ওকে, সো এখানে একটা জিনিস দেওয়া আছে যে আপনার টাইটেলের 3টা জিনিস খুব ভালোভাবে লেখা উচিত। একটা হচ্ছে ইন্টারেস্ট, আর হচ্ছে রিলেশন, আছে কনটেক্সট। ইন্টারেস্ট হচ্ছে আপনি কিসের উপর কিসের ইম্প্যাক্ট বা কি দেখাচ্ছেন, কনটেক্সটটা কি, কোন দেশের প্রেক্ষাপটে, কিসের প্রেক্ষাপটে, কোন দেশের প্রেক্ষাপটে, কোন মানুষের প্রেক্ষাপটে, কোন মানে প্রেক্ষাপটটা আগে বলতে হবে। হ্যাঁ, আর রিলেশন মানে হচ্ছে যে কিসের উপর কিসের ইম্প্যাক্ট, এটা হলে এটা হয়, এটা হলে এটা হয়। যে ইম্প্যাক্ট অফ এডুকেশন অন ইলেকশন প্রসেস, যেমন আমাদের এখন তো বাংলাদেশে কিছুদিন পর ইলেকশন হবে, এই জন্য এই টপিকটা বললাম আর কি। হ্যাঁ, যে ইম্প্যাক্ট অফ এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অন ইলেকশন প্রসেস, তাহলে আপনি এখানে রিলেশন দেখালেন যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের উপরে ইলেকশনে কিরকম ইম্প্যাক্ট পড়ে। কনটেক্সটটা হতে হবে কি, বাংলাদেশ বা কোনো একটা দেশ বা কোনো একটা এরিয়া। ইন্টারেস্ট মানে হচ্ছে আপনি কোন কোন এরিয়াতে কোন কোন ভেরিয়েবল নিয়ে কাজ করতেছেন, সেগুলো আপনি যদি টাইটেলে দিয়ে দেন তাহলে ইজিলি যারা পড়বে তারা মনে করবে যে না, এটা একটা ভালো রিসার্চ আর্টিকেল পড়া যায়। আমি কিন্তু এখন বলতেছি টাইটেলটা, হ্যাঁ, আগে কিন্তু ভালো রিসার্চ করতে হবে তারপরে টাইটেল। তো যেহেতু আমাদের আজকের টপিক হচ্ছে পাবলিশিং, তো পাবলিশ করতে গেলে যদি টাইটেলটা ভালো না হয় অনেক সময় এডিটর সেটা স্কিপ করে যায়। সো অ্যাবস্ট্রাক্টটা ভালোভাবে লিখবেন। অ্যাবস্ট্রাক্টটা সবার শুরুতে থাকে বা লিখতে হয় সবার শেষে। অ্যাবস্ট্রাক্ট মানে কি, সামারি। তো অনেক সময় কভার লেটার দেখে খুশি হওয়ার পরে এডিটর সাহেব কি পড়ে, অ্যাবস্ট্রাক্টটা পড়ে। অ্যাবস্ট্রাক্ট মানে কি, সামারি। তো আপনার অ্যাবস্ট্রাক্টটা সাধারণত 100 থেকে 250 ওয়ার্ডের মধ্যে হতে হয়। সো অ্যাবস্ট্রাক্টটা আপনি সুন্দরভাবে লিখবেন, আপনি কি কাজ করেছেন, কিভাবে করেছেন, কেন করেছেন, কি নতুন ফাইন্ডিংস পাওয়া গেছে, সেই ফাইন্ডিংস কোন কাজে লাগবে, এই কথাগুলো খুব সুন্দরভাবে অ্যাবস্ট্রাক্টে লিখে দিবেন। কভার লেটার অলরেডি বলছি, কভার লেটার এখানে আবারও বলা আছে। কভার লেটার একটা স্যাম্পল এখানে দেয়া আছে, আপনাদের সাথে স্লাইড শেয়ার করে দেওয়া হবে। আমি আমাদের যে রিসার্চমেটের যে মার্কেটিং অফিসার আছে, এক্সিকিউটিভ আছে হৃদয়, তো তাকে আমি শেয়ার করে দিব, সেখান থেকে আপনারা নিয়ে নিন, ঠিক আছে। তো এখানে একটা স্যাম্পল কভার লেটার দেওয়া আছে, এটা কিন্তু আমার না, হ্যাঁ, বাইরের দেশের একজন প্রফেসর, উনি বলছে এইভাবে এরকম এরকম। আবার হুবহু এটা লিখে দিয়েন না, হ্যাঁ, মানে এরকম যে আপনি এই বিষয়গুলো হাইলাইট করবেন যে আপনার টপিকটা কি, এটার ইম্পর্টেন্সটা কি, আপনি এখানে কি নতুন ফাইন্ডিংস পেয়েছেন, এই কারণে মানুষের কি কাজে লাগবে, এরকম কথাবার্তাগুলো এখানে ভালো কভার লেটারে লিখতে হয়। সো এখানে আরেকটা কভার লেটার দেয়া আছে, এটা হচ্ছে কি আফটার রিভিউ, মানে আপনার ওই যে জার্নাল পিয়ার রিভিউ হয়, তাই না? পিয়ার রিভিউ হওয়ার পরে একজন রিভিউয়ারকে যদি খুশি করতে চান তাহলে ওনাকে একটা কভার লেটার লিখবেন যে আপনি যে রিভিউ করেছেন এটা অনেক ভালো রিভিউ হয়েছে, তো আপনার রিভিউটা আমি এইভাবে কারেকশন করেছি, আর কিছু জায়গায় করেছি, কিছু জায়গায় আমি করি নাই, কারণ আমার মনে হচ্ছে যে আমি সঠিক আছি। ওই কথাগুলো আপনি এখানে কভার লেটারে লিখে দিবেন। চুজিং এ জার্নাল অলরেডি আমরা বলেছি, একটা ভালো জার্নাল চুজ করবেন। আচ্ছা, এখন অনেক সময় যেটা হয় আর কি, অনেকে না আপনাকে সাজেস্ট করতে পারে, এই আসেন আমরা এই জার্নালে পাবলিশ করি। তো আমি আপনাকে বললাম যে আপনি স্কুপাসে গিয়ে সার্চ করবেন, তাই না? তো অনেক সময় স্কুপাসে গিয়ে সার্চ করাটা অনেক টাফ, এখানে যাইতে হবে, এখানে টপিক দিয়ে সার্চ দিতে হবে, অনেক সময় আসে না। আবার স্কুপাস একটা ডাটাবেস, আবার ওয়েব অফ সায়েন্স একটা ডাটাবেস, এখন এত ডাটাবেস, সরি, আমি আপনাদের একটা শর্টকাট দেখাইতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে এটা শর্টকাট স্কিমাগো। আমি লেখাটা দেখা যায় এখানে, আমি একটু বড় করে দিলাম, এই লেখাটা দেখা যায়, স্কিমাগো জার্নাল কান্ট্রি র্যাঙ্ক। এই জার্নালে যাবে, সরি এই ওয়েবসাইটে যাবেন, গিয়ে আপনাকে যেমন আপনার সুপারভাইজার অথবা আপনার কোনো বন্ধু বা আপনার কোনো সিনিয়র বড় ভাই বললো চলো আমরা এই জার্নালে পাবলিশ করি, তাহলে ওই জার্নালটা লিখে এখানে সার্চ দিবেন। যদি ভালো হয় তাহলে নামটা দেখাবে, আর যদি খারাপ হয় দেখাবে না। আর সাপোজ আমি এখান থেকে একটা নাম নেই, হ্যাঁ,
সাপোজ আমি এইটা নিলাম নেচার বায়োটেকনোলজি। সো আপনি ধরেন যে এটা আপনি স্কুপাস থেকে পান নাই, হ্যাঁ, আপনার কোনো বড় ভাই অথবা আপনার ডিপার্টমেন্টের টিচার বলতেছে চলো আমরা এই জার্নালে পাবলিশ করি, তো এটা ভালো না খারাপ? আপনি তো বলেন স্যার, আপনি বলতে পারেন স্যার আপনি তো এখান থেকে নিয়েছেন, ধরেন আপনি এখান থেকে নেন না, আপনাকে কেউ বলতে স্যার চলেন আমরা এটা পাবলিশ করি। সো আপনি এই নামটা স্কিমাগো জার্নাল দেখি এখানে এসে সার্চ দিবেন, সার্চ দিয়ে একবার এখানে চলে আসবে, দেখছেন চলে আসছে। এখানে বলতেছে এই যে এই জার্নালটা ইউনাইটেড কিংডম থেকে পাবলিশ হয়, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিচের দিকে আসবেন, আসার পরে দেখবেন এখানে অনেক অনেক তথ্য আছে। এর মধ্যে একটা তথ্য মধ্যে আপনাদের ডিপার্টমেন্টে শুনতে পাবেন যে উনি না Q1 এ পাবলিশ করছে, এগুলা শুনছেন কখনো শব্দগুলা? নাম শুনছেন Q1, Q2, Q3? অনেকবার স্যার। তো হ্যাঁ, এই যে দেখেন, এই যে এটা কিন্তু এই যে গ্রিন মানে Q1, মানে এটা 1999 সাল থেকে 2023 সাল পর্যন্ত Q1, মানে এটা একটা ভালো জার্নাল। Q1 কোয়ালিটি 1, তো কিছু আছে কোয়ালিটি 2, কোয়ালিটি 3, কোয়ালিটি 4। ওকে, কোয়ালিটি 4 মানে যে খারাপ তা কিন্তু না, মানে এটা হচ্ছে লোয়েস্ট কোয়ালিটি, ভালো কোয়ালিটি লোয়েস্ট, ক্লিয়ার? বাট এই স্কিমাগো জার্নাল র্যাঙ্কিং যেগুলো পাবেন না সেটা ভালো কোনো জার্নাল না। এটা শর্টকাট আমি যেটা করি আর কি, কেউ আমার তো অসংখ্য ইমেল আসে, তা আমি এখান থেকে চেক করি। হ্যাঁ, এটা খুব সহজ, আমি আপনাদের এই সাইটটা আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, এটা শর্টকাট। হ্যাঁ, মানে কেউ যদি বলে যায় চলো আমরা এই জার্নালে পাবলিশ করি বা এখানে সাবমিট করি, তাহলে শর্টকাটে আপনারা এই স্কিমাগো জার্নাল র্যাঙ্কিং এ এসে সার্চ দিবেন। ওকে, এটা আমি শর্টকাটে অ্যাপ্লাই করি আর কি। তো আমি এটা আপনাদের এখানে চ্যাট বক্সে দিয়ে দিলাম। এটাতে আমি সার্চ করি। হ্যাঁ, তো আপনাদের বেস্ট হচ্ছে স্কুপাসে ডাটাবেসটি ইউজ করেন। হ্যাঁ, এটা একটু দেখেন, এখানে যে 49,000 জার্নাল আছে একটু দেখেন, ওয়েব অফ সায়েন্সের ডাটাবেস একটু দেখেন। আর এটা একেবারে লাস্ট হচ্ছে আর কি, আপনি যখন খুব তাড়াহুড়া তখন আপনি এই জার্নালে এসে সার্চ দেবেন। হ্যাঁ, সরি এটা জার্নাল ডাটাবেস। ওকে, সো আমরা যেখানে আলোচনা করতেছিলাম সেটা শেষ করি, যে জার্নাল চুজ করার ক্ষেত্রে অবশ্যই আপনারা যে আমার মতো একটু সার্চ দিয়ে দেখবেন। হ্যাঁ, অনেকে অনেক ধরনের প্রপোজ করবে, একটু চুজ করা আগে দেখে নেবেন। আচ্ছা, সো আমরা রাইট জার্নাল, আমি যেটা বলছি যে এই যে আপনারা স্কুপাস, ক্লেরিভেট, পাবমেড যেগুলো আমরা আগে বলছি সেসব জার্নালে পাবলিশ করবেন, মানে ঠান্ডা মাথায় স্কুপাস লিস্টের জার্নালগুলো ভালো। হ্যাঁ, ওয়েব অফ সায়েন্স যেগুলো ভালো। সো ওয়েব অফ সায়েন্স যারা পাবলিশ করে বা যারা ডাটাবেস তৈরি করে তাদের একটা কোম্পানির নাম আছে, সেটা হচ্ছে কি ক্লেরিভেট নামে একটা কোম্পানি আছে, ওরা এগুলো পাবলিশ করে। হ্যাঁ, সো এবার আপনাকে গাইডলাইন দেওয়া হচ্ছে যে পাবলিশ, ধরেন আমি এই কথাগুলো এখানে কেন অ্যাড করছি জানেন? ধরেন আপনার রিসার্চ আর্টিকেলটা অনেক ভালো, কিন্তু আপনি যে জার্নালে পাবলিশ করবেন সেখানে কিছু গাইডলাইন দেওয়া আছে, আপনি গাইডলাইন ফলো না করে সাবমিট করছেন, আপনি যত ভালো আর্টিকেল লিখেন না কেন আপনারা পাবলিশ করবে না। তো এই জন্য যদি ইন্ডেক্স জার্নালে পাবলিশ করতে চান একটু ধৈর্য রাখতে হবে। ধৈর্যটা কেন রাখতে হবে? যে আপনি যে জার্নালটা পাবলিশ করবেন সেই ওয়েবসাইটে যাবেন, সেখানে গিয়ে দেখবেন অথর গাইডলাইন দেওয়া আছে, অথর গাইডলাইনটা ভালোভাবে পড়বেন, ওরা যেইভাবে চায় সেইভাবেই সাবমিট করতে হবে। অনেক সময় রেফারেন্স ফরম্যাটিং চাই, এপিএফ ফরম্যাট, এমএলএ ফরম্যাট, হার্ভার্ড ফরম্যাট, রেফারেন্সিং ফরম্যাট করে দিতে হবে, ওরা যে স্টাইলে চায় সেই স্টাইলে সাবমিট করতে হবে। ক্লিয়ার? মানে লেখাটা ওরা কি স্টাইলে চায় ওইভাবেই সাবমিট করতে হবে। হ্যাঁ, তো এটা অনেকে করে না করার কারণে লেখাটা অনেক ভালো, কষ্ট করে রিসার্চ করেছে, জেনুইন রিসার্চ, সাইন্টিফিক রিসার্চ, কিন্তু ইন্ডেক্স জার্নালে আর পাবলিশ হয় না। সো আপনারা যখন রিসার্চ পেপার পাবলিশ করবেন, সো ডু ইট ইউরসেলফ, নিজে করতে পারেন, বাট নিজে করাটা খুব টাফ, শুরুর দিকে পারবেন না। ডু ইট আদার্স, মানে অন্যকে দিয়ে করাবেন, এটা আসলে কতটুকু লজিক্যাল আপনারাই জানেন, অন্যকে দিয়ে করালে নিজে কিছুই শিখতে পারবেন না। ডু ইট বাই আদার্স, মানে মানুষকে টাকা দিয়ে করাবেন, এইটা করলে পুরোটাই আনএথিক্যাল, কোনো এক সময় ধরা খাবেন, আপনাকে মানুষ বলবে এই কি ব্যাপার, এত রিসার্চ আর্টিকেল পাবলিশ করছে, এত কিছুই জানে না, তার মানে কি সে নিজে করছে? মনে হয় না, তার মানে সে 2 নাম্বার লোক। এই 2 নাম্বার লোকের টাইটেল যদি না পাইতে চান তাহলে যেটা করবেন, ডু ইট বাই আস। আস মানে হচ্ছে আপনার ইউনিভার্সিটির সিনিয়র যারা আছে, আপনার ইউনিভার্সিটি ডিপার্টমেন্টের প্রফেসর যারা আছে, লেকচারার যারা আছে, তাদের সাথে কাজ করেন। হ্যাঁ, মিলেমিশে কাজ করেন, ভালো রিসার্চ পেপার লিখতে পারবেন। সো ভালো রিসার্চ পেপার
ভালো জার্নালে পাবলিশ করতে গেলে আপনার নোবেল ফাইন্ডিংস লাগবে। নোবেল ফাইন্ডিংস মানে হচ্ছে নতুন কোনো ফাইন্ডিং যেটা কন্ট্রিবিউশন দিবে, মানুষের কাজে লাগবে, ইন্ডাস্ট্রির কাজে লাগবে। আপনার ক্লিয়ারিটি থাকতে হবে, ডাটা প্রেজেন্টেশন সুন্দর হতে হবে, লিটারেচারটা সুন্দর হতে হবে, স্ট্রাকচার সুন্দর হতে হবে। সো এগুলা অলরেডি আলোচনা করেছি। একটা রিসার্চ কি কি চ্যাপ্টার থাকে, টাইটেল, ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ, মেথোডোলজি, রেজাল্ট, ডিসকাশন, কনক্লুশন, রেফারেন্স, এগুলা নতুন করে আলোচনা কিছু নাই। দিস ইজ দ্য লাস্ট। এটা হচ্ছে আমাদের আজকের শেষের মানে শেষেরটার আগেরটা, যে আপনি যখন সাবমিট করবেন কিছু জিনিস আগে চেক করে নেবেন। হ্যাঁ, যেহেতু আমাদের আজকের টপিক হচ্ছে পাবলিশিং ইন ইন্ডেক্স জার্নাল, ইন্ডেক্স জার্নালে পাবলিশ করার আগে এটা একটা চেক লিস্ট। যদি বলেন স্যার এই চেক লিস্ট আপনি কোথায় পাইছেন, ধরেন আমিও তো একজন রিভিউয়ার, তাই না, আমরাও তো রিভিউ করি, তো আমার রিভিউর একটা ট্রেনিং আছে। ওয়েব অফ সায়েন্স নাম শুনছেন না, একটু আগে বললাম ওয়েব অফ সায়েন্স, ওদের 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 আন্ডারে আমার একটা সার্টিফিকেট আছে যে আমি একজন রিভিউয়ার। তো আমাদেরকে কি রিভিউ করতে হয়, আমাদেরকে এই জিনিসগুলো রিভিউ করতে হয়। তো আমাদেরকে যেহেতু এই জিনিসগুলো রিভিউ করতে হয়, তো আপনি যখন পেপার সাবমিট করবেন এই জিনিসগুলো আগে চেক করবেন, যদি ঠিক থাকে তাহলে সাবমিট করেন, আর যদি ঠিক না থাকে তাহলে সাবমিট করেন না, কারণ হচ্ছে পাবলিশ হবে না। তাহলে কি করতে হবে, আপনার এইম অবজেক্টিভ ক্লিয়ার কিনা, আপনার স্টাডি ফাইন্ডিংসটা ক্লিয়ার কিনা, আপনার টাইটেলটা ক্লিয়ার কিনা, রেলিভেন্ট কিনা, আপনার রেফারেন্স যেটা দিয়েছেন সেগুলো রিসেন্ট রেফারেন্স কিনা, রিলেভেন্ট রেফারেন্স কিনা। ইন্ট্রোডাকশন ব্যাকগ্রাউন্ডে আপনি দেখবেন যে আপনার এই রিসার্চ কোয়েশ্চেন লিখতে পেরেছেন কিনা। যদি রিসার্চ প্রবলেমটা ভালোভাবে না লিখতে পারেন, কি রিসার্চ করছেন কেউ দেখবে না। প্রবলেমটা আগে বলতে হবে যে এই পর্যন্ত এরকম এরকম রিসার্চ হয়েছে, এই রিসার্চের মাধ্যমে এই পর্যন্ত ফাইন্ডিংস পাওয়া গেছে, বাট এই প্রবলেমটার এখনো কোনো সমাধান আসে নাই, এজন্য আমার এই টপিকটা নিয়ে রিসার্চ করতে হবে। এটাকে ব্যাকগ্রাউন্ডে বা ইন্ট্রোডাকশনে ভালোভাবে বলতে হবে। অনেকে ভালো রিসার্চ করে কিন্তু ইন্ট্রোডাকশনে ওই কথাটা ভালোভাবে বলতে পারে না, যে এরকম একটা প্রবলেম এখনো আছে, এই জন্য আমার রিসার্চটা খুবই জরুরি। ম্যাথোডোলজিতে আপনি অবশ্যই আপনার যে কি কি ভেরিয়েবল নিয়েছেন সেগুলো ক্লিয়ারলি ডিফাইন করেছেন কিনা, কিভাবে মেজারমেন্ট করেছেন, কিভাবে অ্যানালাইসিস করেছেন, আপনি যে অ্যানালাইসিস করেছেন সেটা ভ্যালিড কিনা, রিলায়েবল কিনা, আপনি এনাফ ডাটা দিয়েছেন কিনা, এনাফ রেপ্লিকেশন করেছেন কিনা, এগুলো দেখতে হবে। রেজাল্টসে আপনি টেবিল এবং ফিগারের সাহায্য নিতে পারেন। আপনার এখানে টাইটেল, কলাম, রো, টেবিল ঠিকমতো দিবেন। আপনার এখানে সিগনিফিকেন্ট কি ফাইন্ডিংস পাওয়া গেছে এবং সেগুলো স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট কিনা সেগুলা শো করবেন। এবং রেজাল্টের পরে ডিসকাশন নামে একটা চ্যাপ্টার আছে। এইটা আমার কথাই যদি আমি বলি, আমি যখন প্রথম রিসার্চ শিখেছি তখন এই চ্যাপ্টারটা আমি ভালোভাবে লিখতে পারতাম না। এই চ্যাপ্টারটা হচ্ছে ওই যে আপনি একটু আগে যে রেজাল্ট মানে আপনি যে অ্যানালাইসিস করে যা পেয়েছেন সেইটার সাথে আগের রিসার্চের কি সম্পর্ক আছে। সম্পর্ক দুইজনে হতে পারে, যে আগের রিসার্চ আর আপনার রিসার্চের মিল আছে, মানে ফাইন্ডিংসটা একই রকম হয়েছে। এটা আপনাকে ডিসকাশনে বলতে হবে যে আমি রিসার্চ করে যা পেয়েছি, আমেরিকার এক প্রফেসর একই জিনিস পেয়েছে, অথবা জাপানের এক প্রফেসর একই জিনিস পেয়েছে, অথবা অন্যরকম হইতে পারে যে আমি রিসার্চ করে যা পেয়েছি সেটা জাপানের প্রফেসরের সাথে মিল নাই, অথবা আমেরিকার প্রফেসরের সাথে মিল নাই। কেন মিল নাই সেটা আপনাকে এক্সপ্লেন করতে হবে। যদি এক্সপ্লেন না করেন তাহলে এটা পাবলিশ হবে না। ডিসকাশন চ্যাপ্টারে এটা অবশ্যই থাকতে হবে। যদি স্যার আমি যদি না লিখলেও যে রিভিউয়ার আছে, রিভিউয়ার আপনাকে রিভিউটা দিবে যে আপনার এখানে ডিসকাশন চ্যাপ্টারে একটু কষ্ট করে আপনাকে দেখাইতে হবে আপনার ফাইন্ডিংস এর সাথে অন্য ফাইন্ডিংস এর কি মিল আছে অথবা অমিল আছে। সো আশা করি আজকের সেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট কথা এইটাই, ডিসকাশন চ্যাপ্টারে অন্য রিসার্চের সাথে আপনার রিসার্চের কি মিল আছে অথবা অমিল আছে সেটা একটু আলোচনা করে দিবেন, তাহলে পাবলিশটা রিভিউয়ারদের কমেন্ট কম থাকবে, পাবলিশ হওয়ার সম্ভাবনা থাকে। ওভারঅল আপনি আপনার স্টাডি ডিজাইনটা ভালোভাবে করবেন, কোনো ফ্ল থাকা যাবে না, আনএথিক্যাল কিছু থাকা যাবে না, এবং প্রত্যেকটা চ্যাপ্টারে কনসিস্টেন্ট হতে হবে। দেখা গেলো যে ইন্ট্রোডাকশনের সাথে ম্যাথোলজি কোনো মিল নাই, ম্যাথোলজির সাথে ফাইন্ডিংসের কোনো মিল নাই, ফাইন্ডিংসের সাথে কনক্লুশনের কোনো মিল নাই। দেখা গেলো আপনি অ্যানালাইসিস করছেন একটা আর কনক্লুশনে গিয়ে বলছেন আরেকটা, আবার আপনি অ্যানালাইসিস করছেন একটা আর ম্যাথোলজি বলছেন যে আরেকটা, মিল নাই। গোজা মিল দিয়ে রিসার্চ আর্টিকেল পাবলিশ করা যায় না। সো সব শেষ, আপনার রিসার্চ আর্টিকেলে এখানে স্লাইড লাফাচ্ছে বারবার, রিসার্চ আর্টিকেলে কন্ট্রিবিউশন থাকতে হবে। হ্যাঁ, কন্ট্রিবিউশন অনেক ধরনের হয়। একটা হচ্ছে লিটারেচার কন্ট্রিবিউশন, থিওরি কন্ট্রিবিউশন, মানে আপনি নতুন থিওরি আবিষ্কার করেছেন,
আপনি নতুন মেথড অ্যাপ্লাই করেছেন, অথবা আপনার যে ফাইন্ডিংসটা যেটা ম্যানেজার, প্র্যাকটিশনার, পলিসি মেকার, গভর্নমেন্ট, কমিউনিটি, সোসাইটি তাদের কোনো প্র্যাকটিক্যালি কাজে লাগবে। যদি এরকম কোনো রিসার্চ করতে পারেন যেটা প্র্যাকটিক্যালি ম্যানেজার অথবা প্র্যাকটিশনার অথবা পলিসি মেকার অথবা গভর্নমেন্ট অথবা কমিউনিটি অথবা সোসাইটি বা ইন্ডাস্ট্রিতে কাজে লাগে, তাহলে সেটা পাবলিশ করা খুব ইজি। অথবা যদি বলেন স্যার আমারটা প্র্যাকটিক্যালি কোনো কাজে লাগবে না, বা থিওরিটিক্যালি আমি নতুন কোনো ডাটা নিয়েছি, নতুন মেথড অ্যাপ্লাই করেছি, তাহলে সেটাও একটা কন্ট্রিবিউশন। ক্লিয়ার? সো এগুলো হচ্ছে ওভারঅল কথাবার্তা। এখন যেগুলো বলবো যে সাবমিট করার আগে একটু প্রুফরিড করে নেবেন, কোনো বানান যেন ভুল না থাকে, গ্রামার ভুল না থাকে, স্পেলিং ভুল না থাকে। পিয়ার রিভিউ নিজেরাও করতে পারেন, ল্যাঙ্গুয়েজ এডিটিং করবেন, প্লেজারিজম চেক করবেন। প্লেজারিজম মানে হচ্ছে ওই যে লিটারেচার রিভিউ করার সময় আরেকজনের সাইটেশন দিবেন, তাই না, যে উনি আগে কি পেয়েছে। তো ওই ওই যে আরেকজনের লেখাটা দিবেন, ওনার নাম তো দিবেনই, বা লেখাটা হুবহু দেওয়া যাবে না, একটু প্যারাফ্রেজ করে দিতে হবে। যদি প্যারাফ্রেজ করে না দেন তাহলে প্লেজারিজম। প্লেজারিজম মানে চুরি, আপনাকে চোর হিসেবে ধরা হবে যে আরেকজনের লেখা নিজের নামে চালায় দিচ্ছেন। সো প্লেজারিজম চেক করার জন্য আমাদের অনেক সফটওয়্যার আছে, এর মধ্যে একটা হচ্ছে টার্নিটিন। টার্নিটিন চেক করতে পারেন। তো এক কথায় হচ্ছে যে লিটারেচার রিভিউতে আপনি যে লিখবেন না যে আগে কি কি পাওয়া গেছে, তো ওই আগের লেখাটা, আগের মানুষের নামও দিবেন, কিন্তু লেখাটা অর্থ চেঞ্জ না করে লেখাটা প্যারাফ্রেজ করে দিবেন। ওকে, সো আমরা সাবমিট করার জন্য অনেক ডাটা মানে ওয়েবসাইট আছে। এর মধ্যে সবচেয়ে বেশি আমরা যেটা সাবমিট করি স্কলার ওয়ান। আপনি যে জার্নালে পাবলিশ করেন না কেন, স্কলার ওয়ান নামে একটা সার্ভিস আছে, ওদের ওদের মাধ্যমে বিভিন্ন জার্নালগুলা ওদের মানে রিসার্চ পেপারগুলো সাবমিট করা হয়। তো সময় স্বল্পতার কারণে আমি এটা ডিটেলসে দেখাচ্ছি না, তো নামটা একটু শিখে রাখেন যে স্কলার ওয়ান নামে একটা ওয়েবসাইট আছে যেখানে যেখানে মানে সাবমিট করার অপশনটা পাওয়া যায়। সো এখানে আবারও ওভারঅল কিছু কথাবার্তা বলা আছে। যেখানে সাবমিট করবেন সেখানে এডিটর প্রথমে দেখবে, তারপরে পিয়ার রিভিউ হবে, তারপর আপনাকে রিভাইজ করতে বলবে, রিভাইজ করবেন, রিসাবমিট করবেন। এইটা আজকের আজকের দুইটা ইম্পর্টেন্ট কথা বলছি না, এর মধ্যে দ্বিতীয় কথা হচ্ছে এটা, একটু ধৈর্য হারা হবেন না। আপনার আপনার পেপারটা ভালো জায়গায় মানে ইন্ডেক্স জার্নালে পাবলিশ করতে গেলে রিভিউ হবেই, আর রিভিউ তো অনেক কারেকশন দিবে। রিভাইজ করবেন, রিসাবমিট করবেন। আর রিভাইজ আর রিসাবমিট করতে যদি ধৈর্য না থাকে তাহলে আর ইন্ডেক্স জার্নাল আর্টিকেল পাবলিশ করতে পারবেন না। রিভাইজ অ্যান্ড রিসাবমিট। সো ইন্ডেক্স জার্নালে অ্যাকসেপ্টেন্স হয়, প্রুফ রিডিং হয়, রিভিউ হয়, এগুলো আবার বলা আছে। ওরা নিজেরাও এডিট করে, প্রুফ রিড করে, তারপরে পাবলিশ করে। সো ওভারঅল এখানে আবার কিছু টিপস দেওয়া আছে। পেশেন্ট 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 মানে কি? ধৈর্য। ডোন্ট গিভ আপ। কারণ যে রিভাইজ আর রিসাবমিট করতে হবে। ভালো জার্নালে বারবার রিভিউ দেয়। সো আমরা এতক্ষণ যে আলোচনা করলাম এটার একটা সামারি হতে পারে যে আমরা যদি এই ভালো ইন্ডেক্স জার্নালে পাবলিশ করতে যাই, আমরা যারা নতুন আছি তারা একটু কোলাবোরেশন করা উচিত, মানে ভালো কারোর সাথে কাজ করা উচিত। এখানে দেখেন 2024 সালে যিনি নোবেল প্রাইজ পেয়েছে উনি কিন্তু কয়জনের সাথে কাজ করছে? দুইজনের সাথে, যে জিওফ্রি হিন্টন এবং জন জাম্পার। মানে ভালো কাজগুলা কোলাবোরেশনের মাধ্যমে হয়, ঠিক আছে? তো আমরা আশা করি আপনারা কোলাবোরেশন, আপনার ইউনিভার্সিটির প্রফেসর আছে, ডিপার্টমেন্টের টিচার আছে, বা আপনার সিনিয়র টিচার আছে, তার সাথে কোলাবোরেশন করতে পারেন। যাদের কেউ নাই তাদের জন্য আছে রিসার্চমেট। তো রিসার্চমেটে আপনি যে কাউকে খুঁজে পাবেন, পৃথিবীর যে প্রান্তে, যে কোনো দেশের যে কোনো ইউনিভার্সিটি যে কাউকে খুঁজে পাবেন। সো আমরা এখন দেখবো রিসার্চমেটের মাধ্যমে কারোর সাথে কিভাবে কানেক্ট হওয়া যায় এবং তার সাথে কিভাবে রিসার্চ করা যায়। সো আপনি রিসার্চমেন্টের মাধ্যমে নেটওয়ার্কিং করতে পারবেন। আপনার যদি একাধিক রিসার্চ প্রজেক্ট থাকে, কোনটা কার সাথে কিভাবে কাজ করতেছেন, কতটুকু কাজ করছেন, এগুলো যদি চেক করতে চান খুব ইজিলি এটা চেক করা যায়। সো আমরা এখন চলে যাব এই রিসার্চমেট যে টুলটা, এটা আমরা কিভাবে ইউজ করতে পারি। আমি আর বেশিক্ষণ সময় নিব না, এই টুলটা দেখিয়ে আমাদের আজকে ওয়ার্কশপ শেষ হয়ে যাবে। যেহেতু আমাদের কোলাবোরেশন নেটওয়ার্কিং খুব দরকার, তো আপনাদের রিসার্চমেট টুল এটা একেবারে ফ্রি। এখানে আপনারা যে কারোর সঙ্গে কানেক্ট হতে পারবেন, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমি আসলে ওয়েবসাইটটা একটু যাই আগে। তো আমি আশা করবো এখন আপনারা আমার সাথে একটু নিজেরাও একটু প্র্যাকটিস করেন যে রিসার্চমেটটা যেহেতু একটা ফ্রি টুলস, তো আমি আপনাদের এটা চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। সো আমরা এই ওয়েবসাইটে এখন একটু যাব, ঠিক আছে? সো আমি আশা করি আপনারাও আমার সাথে একটু দেখেন। সো আমরা এই ওয়েবসাইটে চলে আসছি। ওকে, সো কারা কারা ওয়েবসাইটে যেতে পেরেছেন একটু হ্যান্ড রেজ করে দেখানো যাবে? আলহামদুলিল্লাহ, আপনাদের অনেক ধৈর্য, এখনো 45 জন আছেন। সো খালি সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি অনেক দূর আগাবে,
এটা আসলে আপনাদের উপস্থিতিও বলতেছে, এবং আপনাদের যে ভিসি স্যার, ওনাকে তো আমি বললাম, উনি আমার সাথে কানেক্ট আছে বা আমি ওনার সাথে কানেক্ট আছি ফেসবুকে এবং লিঙ্কডইনে, উনি অনেক ভালো কাজ করতেছে। তো এরকম যদি ভিসি স্যার যদি আরো উনি থাকে বা আরো ভিসি স্যার আসে, আপনাদের ইউনিভার্সিটি একসময় অনেক ভালো ইউনিভার্সিটি হয়ে যাবে। সো আপনারা মাত্র 4-5 জন ওয়েবসাইটে যেতে পারছেন, আর বাকি সবাই কি নেটওয়ার্ক নাই? ওকে, আশা করি সবাই সবাই ওয়েবসাইটে গিয়েছেন। দেখেন, আপনি যদি সিমিলার আপনার ফিল্ডে যারা আছে তাদের সাথে কানেক্ট হতে চান, তাহলে এই ওয়েবসাইটটা আপনার জন্য অনেক উপকারী। এখানে যারা রিসার্চার আছে তারা আরেকজন রিসার্চারের সাথে কানেক্ট হতে পারবেন। আপনি যদি স্টুডেন্ট হন, আপনার যদি গ্রুপ অ্যাসাইনমেন্ট আছে না, গ্রুপ অ্যাসাইনমেন্ট, তো আমরা টিচাররা যখন গ্রুপ অ্যাসাইনমেন্ট দেই তখন কি হয় যে অ্যাসাইনমেন্ট দেওয়ার পরে ওই এক একজন এক এক চ্যাপ্টার লিখবে, কে চ্যাপ্টার লিখবে কে লিখে না, এগুলো নিয়ে ধাক্কাধাক্কি লেগে যায়। তো আপনার এখানে এমন একটা অপশন আছে যে কোন চ্যাপ্টার কে লিখবে, লিখছে কিনা, কেন লিখে নাই, এগুলো আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। সো আপনার যদি একাধিক অ্যাসাইনমেন্ট থাকে, আপনি ইজিলি চেক করতে পারবেন কোন অ্যাসাইনমেন্ট কার সাথে করতেছেন, সে কতটুকু কাজ করেছে। এই অ্যাসাইনমেন্টও আপনি এরকম আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। রিসার্চ প্রজেক্ট, যেমন নর্মালি আমরা যারা রিসার্চ করি একসাথে 2-3টা রিসার্চ পেপার কাজ করি আমরা, হ্যাঁ, কারণ একটা রিসার্চ পেপার আর্টিকেল পাবলিশ করতে মিনিমাম 2 বছর লাগে। তো এখন আমি যদি 2 বছর ওয়েট করে বসে থাকি তাহলে তো হবে না। একসাথে আমার 2-3টা কাজ করতে হবে, এর মধ্যে একটা করে পাবলিশ করতে হবে। তো যখনই আমাদের একাধিক রিসার্চ প্রজেক্ট থাকবে, সেগুলো আমরা কোনটা কার সাথে কাজ করতেছি, কতটুকু কাজ হয়েছে, এগুলো যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের রিসার্চমেন্ট ওয়েবসাইটটা আপনাকে খুব ইজিলি এবং ফ্রি একটা সার্ভিস দিবে, ফ্রি সার্ভিস। এবং অনেক সময় সুপারভাইজাররা মানে কমপ্লেন দেয় যে মিস্টার রহমান বা মিস্টার রহিম, কি ব্যাপার, আপনি থিসিস করতেছেন, কতটুকু করছেন কিছু জানি না, কোনো যোগাযোগ করেন না। এরকম অভিযোগ থেকে যদি বাঁচতে চান, তাহলে আপনার সুপারভাইজারকে এখানে অ্যাড করে রাখেন। আপনার সুপারভাইজার দেখতে পাবে আপনি কোন চ্যাপ্টারে কি কাজ করতেছেন, কতটুকু করছেন, কিভাবে করছেন, সাথে সাথে সেই নোটিফিকেশন পেয়ে যাবে। সো আমরা যেহেতু এটা খুবই ইম্পর্টেন্ট একটা ওয়েবসাইট, যেখানে আপনি বিভিন্ন রিসার্চ সাথে কানেক্ট হতে পারেন, আপনার মাল্টিপল রিসার্চ প্রজেক্ট অথবা মাল্টিপল অ্যাসাইনমেন্ট আপনি ইজিলি স্ট্যাটাস চেক করতে পারবেন কোন কোন পর্যায়ে আছে। তাহলে এটা আমরা একটু দেখি কিভাবে ইউজ করা যায়। সো আমরা এখন দেখবো কিভাবে একটা অ্যাকাউন্ট খুলতে হয়। উপরে ডান দিকে সাইন ইন আছে, সাইন ইন। তো আশা করি আপনারা আমার সাথে একটু করেন, সাইন ইনে ক্লিক করেন, যেহেতু এটা ফ্রিলি ইউজ করা যাবে। তো আমি সাইন ইনে ক্লিক করেছি। সাইন ইনে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আছে। সহজ একটা অপশন হচ্ছে এখানে জিমেইল একটা অপশন আছে, যে জিমেইল দিয়েও লগ ইন করা যাবে। তো আমি যদি সহজ অপশনটাই চাচ্ছি, তো আমি এখানে জিমেইলে ক্লিক করলাম, হ্যাঁ, জিমেইল। সো জিমেইলে ক্লিক করে আমাকে দেখাচ্ছে যে আমার জিমেইল কোনটা। তো যেহেতু আমার এই ল্যাপটপে অনেকগুলো জিমেইল আমি ইউজ করি, সো আমি আমার যে জিমেইলটা দিয়ে এখানে লগ ইন করতে চাই সেটা আমি সিলেক্ট করে দিলাম। ওকে, সো আপনারাও আমাকে একটু করেন, তাহলে আপনারা ফ্রিলি একটা অ্যাকাউন্ট পেয়ে যাচ্ছে এবং এখান থেকে ফ্রিলি অনেকগুলো বেনিফিট পাবেন। ওকে, সো এখানে আমার এই যেহেতু অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, তো আমাকে সরাসরি সেই ওয়েবসাইট নিয়ে গেছে। হ্যাঁ, তো আপনারা ওই জিমেইল দিয়ে ক্লিক করার পরে যেরকম দেখাবে সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো এখন। তো আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট আছে, এই জন্য আমাকে এরকম সরাসরি ওয়েবসাইটের ভিতরে নিয়ে গেছে। বাট আপনাদের যেহেতু এখানে বেশিরভাগের অ্যাকাউন্ট নাই, তো আপনাদেরটা কিরকম দেখাবে সেটা একটু আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। সো আপনারা যখন জিমেইলে ক্লিক করবেন, তখন শুরুতে এইভাবে দেখাবে। হ্যাঁ, শুরুতে বলবে যে আপনার প্রোফাইলটা ক্রিয়েট করেন। তো এই যে প্রোফাইল ক্রিয়েট করতে বলতেছে, এরকম কারা কারা আছেন এখানে, মানে এই পেজ পর্যন্ত আসতে পেরেছেন? হ্যাঁ, এবার অনেকেই দেখতে পাচ্ছি, সিয়াম, ইমাম, হৃদয়, হুমায়রা, ইফতেখার, সালেহ, তাহমিনা, তাসফিয়া, সিয়াম, তয়েব। ওকে, গ্রেট। তো আশা করি সবাই একটু করেন, যেহেতু এটা টাকা লাগবে না ইউজ করতে, এবং এটা আপনি আসলে মজা পাবেন এটা ইউজ করে, আমি বলে দিলাম, গ্যারান্টেড। বিশেষ করে আপনারা যারা গ্রুপ অ্যাসাইনমেন্ট করেন তারাও মজা পাবেন, এবং যারা একসাথে অনেকগুলো রিসার্চ প্রজেক্টে কাজ করেন তারাও মজা পাবেন, এবং যাদেরকে কেউ নাই কানেকশন হওয়ার জন্য এটা অনেক অনেক কাজে দিবে। আর এটাতে আরো অনেক ফিচার্স অ্যাড হচ্ছে, আশা করি সেগুলোও মনে হয় ফ্রি পাবেন। প্রিমিয়াম ভার্সন আছে, যেমন আমরা লিঙ্কডইন ইউজ করি, তাই না? লিঙ্কডইন কি প্রিমিয়াম ভার্সন আছে না? যেমন আমি লিঙ্কডইন কি টাকা দিয়ে ইউজ করি, ফ্রি ইউজ করি, তাই না? তো তাই বলে কি লিঙ্কডইন আমাকে মানে মানে কি খুব মানে মাইট দেয় না। সো এখানেও এটা ফ্রি ইউজ করা যাবে, বাট এটার প্রিমিয়াম ভার্সনও আছে, বাট ফ্রি ইউজ করা যাবে। ওকে,
সো আপনারা প্রোফাইল ক্রিয়েট করার জন্য আপনারা ছবি একটা দিতে পারেন, আপনার ডিগ্রিটা আপনি এখানে উল্লেখ করতে পারেন, কোন ডিগ্রি করতেছেন বা কোন ডিগ্রি শেষ হয়ে গেছে। আপনার নামটা এখানে অলরেডি আপনার ইমেল থেকে নিয়ে নিছে, আপনার ইমেলটা অলরেডি যেটা যারা ইমেল দিয়ে ঢুকছেন এখানে ইমেলটা বাই ডিফল্ট আছে। আপনি কোন দেশে আছেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন, আপনার ইউনিভার্সিটির নাম দিয়ে দিবেন, আপনার ডিপার্টমেন্টের নাম দিয়ে দিবেন। তো শুরুতে আপনার প্রোফাইল ক্রিয়েট করার জন্য আপনার একটা ছবি, আপনার ডিগ্রি, আপনার নাম, ইমেল, কান্ট্রি, ইউনিভার্সিটি এবং ডিপার্টমেন্ট লিখে নেক্সটে ক্লিক করবেন। সো আশা করি আমার সাথে অনেকেই হয়তো নেক্সটে ক্লিক করেছেন। নেক্সটে আমাদের যেটা আছে যে আপনার রিসার্চ এরিয়া, তারপরে রিসার্চ ইন্টারেস্ট, আর হচ্ছে সোশ্যাল প্রোফাইল। রিসার্চ এরিয়া মানে হচ্ছে যে আপনি যে ফিল্ডে আছেন, যেমন আমি বিজনেস ফিল্ডে আছে, অ্যাকাউন্টিং ফিল্ডে আছে অ্যাকাউন্টিং, যারা কেমিস্ট্রিতে আছেন কেমিস্ট্রি, একজন বলছেন ফার্মেসি, একজন ম্যাথমেটিক্স। এখানে 32টা ফিল্ড আছে, হ্যাঁ 32টা। এই যে এখানে যে কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার সায়েন্স, ডাটা সায়েন্স, ডেন্টিস্ট্রি, ইকোনমিক্স, ফাইন্যান্স, ফুড সায়েন্স, জিওগ্রাফি, ল, লিটারেচার, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ম্যাথমেটিক্স, মেডিসিন, ফার্মেসি, এখানে 32টা এরিয়া আছে। হ্যাঁ, তো যে যে এরিয়াতে আছেন ম্যাথমেটিক্স, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, সোশ্যাল সায়েন্স, সেই এরিয়াটা দিয়ে দিবেন। রিসার্চ এরিয়া মানে ব্রড ব্রড ফিল্ড, মানে আপনার ব্যাকগ্রাউন্ড। আর রিসার্চ ইন্টারেস্ট হচ্ছে আপনার স্পেসিফিক কোন কোন বিষয়গুলো নিয়ে আপনি কাজ করেন। যেমন আমি অ্যাকাউন্টিং ফিল্ডে আছে, হ্যাঁ অ্যাকাউন্টিং ফিল্ডে অনেক কিছু আছে। কি আমি যদি আপনাদের কয়েকটা এক্সাম্পল বলি, যেমন আমার অ্যাকাউন্টিং ফিল্ডে আছে কস্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, অডিটিং, ট্যাক্সেশন, কর্পোরেট রিপোর্টিং, অভাব নাই। তো একজন মানুষ কি সবকিছু নিয়ে কাজ করে? সাপোজ আমি যদি ট্যাক্স নিয়ে কাজ করি, তা আমার তো অন্য কিছু নিয়ে কাজ করার সময় নাই। আমি ট্যাক্সিং অ্যাকাউন্টিং নিয়ে কাজ করব, অথবা আমি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং নিয়ে কাজ করব, অথবা আমি কস্ট অ্যাকাউন্টিং নিয়ে কাজ করব, অথবা আমি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং নিয়ে কাজ করব, অথবা আমি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং নিয়ে কাজ করব। মানে একটা স্পেসিফিক সেক্টর নিয়ে তো আপনি কাজ করবেন, তাই না? তো সেটা হচ্ছে আপনার রিসার্চ ইন্টারেস্ট। তো এখানে দেখেন আমার কিছু রিসার্চ ইন্টারেস্ট দেওয়া আছে, আপনার এখানে টাইপ করলেই পেয়ে যাবেন। হ্যাঁ, আপনার ব্রড এরিয়া মানে রিসার্চ এরিয়া লেখার পর রিসার্চ ইন্টারেস্টটা আপনি টাইপ করলেই আপনার স্পেসিফিক এরিয়াগুলো আপনার পেয়ে যাবেন। ক্লিয়ার? তো আশা করি আপনারা আপনাদের স্পেসিফিক, যেমন আমি এখানে এটা দিয়ে দিলাম যে অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম, হ্যাঁ মানে অ্যাকাউন্টিং এর আন্ডারে অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম, এটা একটা এরিয়া। সো এইভাবে আপনারা রিসার্চ ইন্টারেস্ট অ্যাড করে দিবেন, মানে স্পেসিফিক কোন কোন ইস্যু নিয়ে আপনি কাজ করেন। তারপরে আপনার যদি সোশ্যাল প্রোফাইল থাকে, যেমন আমরা যারা রিসার্চ করে আমাদের অর্কিড আইডি থাকে, ওয়েব অফ সায়েন্সের আইডি থাকে, স্কুপাসের আইডি থাকে, গুগল স্কলারের আইডি থাকে, লিঙ্কডইনের, একেবারে আমি যারা রিসার্চ করেন না তাদের তো অবশ্যই আপনাদের লিঙ্কডইনের আইডি আছে, তাই না? একটু শেয়ার করে দিয়েন। কেন? ওই যে এটার এই ওয়েবসাইটের মূল পারপাস হচ্ছে কানেকশন তৈরি করা। তারপরে এখানে যদি অ্যাকাউন্ট থাকে আপনার ওই লিঙ্কডইন থেকে আপনার একটা আইডিয়া পাওয়া যাবে আপনি কে, কোথায় থাকেন, কি করেন। সো আর যাদের অলরেডি রিসার্চ করে ফেলেছেন তাদের কিন্তু অর্কিড আইডি আছে, স্কুপাসের আইডি আছে, ওয়েব অফ সায়েন্সের আইডি আছে, সেগুলো আপনারা শেয়ার করতে পারেন। তো অবশ্যই আপনার রিসার্চ এরিয়া এবং ইন্টারেস্ট উল্লেখ করবেন, আর সোশ্যাল প্রোফাইল থাকলে দিবেন, না থাকলে সমস্যা নাই। তারপর নেক্সটে ক্লিক করবেন। সো নেক্সটে ক্লিক করার পরে আমরা এতক্ষণ যে ইনফরমেশনগুলো দিয়েছিলাম সেগুলো এখানে দেখাচ্ছে। সো আমরা এগুলা যদি ঠিক থাকে আমরা সেভে ক্লিক করব। তো সেভে ক্লিক করা বলতেছে যে আমার প্রোফাইলটা সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে। তো এখানে বলতেছে ভিউ প্রোফাইল। তো আমি ভিউ প্রোফাইলে ক্লিক করলাম। সো আমার প্রোফাইলে আমি চলে আসলাম। তো আশা করি আপনারাও মনে হয় আমার সাথে সাথে একটা প্রোফাইল তৈরি করতে পেরেছেন। কারা কারা পেরেছেন একটু হ্যান্ড রেজ করে দেখাবেন। কয়জন? মাত্র 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 9 জন, 10, এখানে আছেন 46 জন। তো বাকি সবাই কি ঘুমিয়ে গেছেন? যদিও ঘুমিয়ে যাওয়ার কথা, অনেক রাত্র হয়ে যাচ্ছে। সো আমরা শেষ করে দেবো, হ্যাঁ কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিব। সো আমরা যারা অ্যাকাউন্ট খুলে ফেললাম, আমরা এখন এই যে এখানে উপরে ডান দিকে, উপরে বাম দিকে দেখেন এখানে কি দেওয়া আছে, এখানে একটা অপশন দেওয়া আছে প্রজেক্ট। সো টাচ স্ক্রিনে বড় করতে গিয়ে একেবারে বেশি বড় করে ফেলছে। আচ্ছা, উপরে ডান দিকে আমাদের এখানে আছে প্রজেক্ট। হ্যাঁ, আমরা একটা প্রজেক্টে ক্লিক করি। তো প্রজেক্টে ক্লিক করার পরে আপনাদের এখানে ফাঁকা দেখাবে। হ্যাঁ, তো সামনে আপনার একটা প্রজেক্ট তৈরি হবে, বাট আমি আগে দেখাই যে এই যে প্রজেক্ট গুলাতে আসলে কি থাকে। হ্যাঁ, ধরুন এই প্রজেক্ট গুলো আছে রিসার্চ প্রজেক্ট অথবা আপনার বিভিন্ন অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, যেমন আমার এখানে 1, 2, 3টা আছে। যেমন আমার এটা ধরেন এটা একটা রিসার্চ প্রজেক্ট। হ্যাঁ,
রিসার্চ প্রজেক্টে কাজ 7টা কাজ, কয়টা কাজ হয়েছে, একটা কাজ হয়েছে, কতদিন বাকি আছে কাজটার, এই পার্সেন্টেজ গুলো দেখাবে। সো আপনার যদি একাধিক রিসার্চ প্রজেক্ট থাকে, কোন রিসার্চ প্রজেক্টে কতটুকু কাজ হয়েছে, কতটুকু হয় নাই, কতদিন বাকি আছে, এগুলো ইজিলি আপনি এই রিসার্চ পেটের মাধ্যমে চেক করতে পারবেন। কোনো টেনশন নাই, কোনো মাথা ব্যথা নাই যে আমার রিসার্চ প্রজেক্টে কি অবস্থা আছে, কোন অবস্থায় আছে, কার সাথে কি কাজ করতেছি, ভুলে গেছি, এগুলা খুব ইজিলি চেক করতে পারবেন। সো আমরা একটাতে ঢুকি। হ্যাঁ, তারপর আমরা এটাতে ঢুকলাম। আমি বলছিলাম এটা চেক করা যায় যে আপনার কাজটা কোন পর্যায়ে আছে। তো কাজটা কোন পর্যায়ে আছে এটা যদি আমরা চেক করতে চাই, তো এখানে দেখেন, এখানে 4টা অপশন আছে। টু ডু মানে কাজটা করতে হবে, ইন প্রোগ্রেস মানে কাজটা চলতেছে, আন্ডার রিভিউ মানে কাজটা আপনার সুপারভাইজার রিভিউ করতেছে, আর ডান মানে কাজটা শেষ। তো ইজিলি আপনার একটা রিসার্চ পেপারে বা একটা অ্যাসাইনমেন্টে যে চ্যাপ্টার গুলো থাকে সেগুলো এখানে বাম পাশে থাকবে। তো আপনি তো বলেন স্যার আমার তো অ্যাসাইনমেন্টে তো এই চ্যাপ্টার নাই, তাহলে কি করবেন? এগুলো ডিলিট করে দিয়ে এখানে যে অ্যাড টাস্ক আছে, অ্যাড টাস্ক দিয়ে আপনি যে কোনো চ্যাপ্টার অ্যাড করতে পারবেন। ক্লিয়ার? তো নর্মালি আমাদের রিসার্চ পেপারে এই চ্যাপ্টার গুলো থাকে। তো এই চ্যাপ্টার গুলা কোনটা কতটুকু কাজ হয়েছে সেগুলো আপনারা ইজিলি এখানে স্ট্যাটাস মেনশন করতে পারবেন। সাপোজ আমার এই রিসার্চ মেথোডোলজি কাজটা আমি শুরু করছি, তাহলে এই যে মার্কেস ইন প্রোগ্রেস অথবা আন্ডার রিভিউ অথবা ডান, মার্কেস ইন প্রোগ্রেস দিলে এটা কাজটা এখানে চলে আসবে। মানে আপনার যারা গ্রুপ অ্যাসাইনমেন্ট করেন তারা গ্রুপ লিডার দেখতে পাবে যে কাজটা ইন প্রোগ্রেস অথবা কাজটা আন্ডার রিভিউ অথবা কাজটা শেষ হয়ে গিয়েছে। তো এইভাবে আপনারা বিভিন্ন রিসার্চ প্রজেক্ট বা অ্যাসাইনমেন্টের কাজগুলো কতটুকু হয়েছে কতটুকু হয় না যদি দেখতে চান, তাহলে এইখানে আপনি ইজিলি এই সুবিধাটা নিতে পারেন। এটা একেবারেই ফ্রি। আরেকটা হচ্ছে যে ধরেন আপনি এই কাজটা আপনি কোনো আপনার যাদের সাথে আপনি কাজ করবেন কাউকে অ্যাসাইন করতে চান, তাহলে অ্যাসাইন মেম্বার, তো কাকে অ্যাসাইন করবেন এখানে ক্লিক করলে চলে আসবে। হ্যাঁ, বা আপনাদের এখানে কিছুই আসবে না, কারণ হচ্ছে আপনারা কাউরে এখনো অ্যাড করেন নাই। তো কিভাবে একজন মানুষকে অ্যাড করতে হয়, কিভাবে মানুষের সাথে কানেক্ট হতে হয় সেটা একটু পরে দেখাচ্ছি। আমরা শুরুতেই দেখে নিলাম যে কিভাবে আমাদের প্রত্যেকটা রিসার্চ প্রজেক্টের আন্ডারে অথবা প্রত্যেকটা গ্রুপ অ্যাসাইনমেন্টের আন্ডারে কিভাবে আমরা স্ট্যাটাস চেক করতে পারি, টু ডু, ইন প্রোগ্রেস, আন্ডার রিভিউ এবং ডান। এভাবে আমরা আমাদের রিসার্চ স্ট্যাটাস চেক করতে পারি অথবা অ্যাসাইনমেন্টের স্ট্যাটাস চেক করতে পারি। আমরা কোন চ্যাপ্টার কাকে অ্যাসাইন করবো আমরা এখান থেকে অ্যাসাইন করতে পারি। আমরা এখন দেখব, আচ্ছা এই যে আপনারা মাঝে মধ্যেই তো আলোচনা করেন যে আমরা এই কাজটা কেন হয় নাই, কতটুকু হয়েছে, তো আপনারা চ্যাটও করতে পারবেন। এখানে চ্যাট অপশন আছে। হ্যাঁ, এই যে মেম্বার ডিসকাশনে ক্লিক করলে আপনি চ্যাট করতে পারবেন। ক্লিয়ার? তো এখন আমি আপনাদের দেখাবো এই যে একটা রিসার্চ প্রজেক্টের আন্ডারে কিভাবে মানুষকে অ্যাড করবেন বা মানুষের সাথে কিভাবে কানেক্ট হবেন। সো সেটা জন্য আপনাকে করতে হবে ইনভাইট। এখানে উপরের দিকে ইনভাইট অপশন আছে, ইনভাইট অপশনে ক্লিক করতে হবে। ইনভাইট অপশনে ক্লিক করার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে একটা ইনভাইটেশন লেটার লিখতে হবে। সুখবর হচ্ছে আপনাকে কষ্ট করে লেটার টাইপ করে লিখতে হবে না। এখানে ডান দিকে যে অপশনটা আছে ক্রিয়েট ইনভাইটেশন লেটার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনার যে রিসার্চ প্রজেক্টের নাম সেটা দিবেন বা অ্যাসাইনমেন্টের নামটা দিবেন। এটা কি নতুন কাজ নাকি অনগোয়িং না ফাইনাল ড্রাফট। ধরুন আপনি এটা কাজ করে ফেলছেন, আপনার সুপারভাইজারকে দেখাবেন, তাহলে ফাইনাল ড্রাফট, অথবা কাজ চলছে অথবা নতুন কাজ। এই কাজটা কতদিন কবে শুরু হবে, কাজটা কবে শেষ হবে। ক্লিয়ার? এই কাজটা কোন এরিয়ার, আপনি যে এরিয়াতে আছেন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং, সোসিওলজি। তারপরে রিসার্চ ইন্টারেস্ট মানে এই কাজটা কোন ইন্টারেস্টে পড়ে। ধরুন আমি এখন যে বেশিরভাগ যে কাজগুলো করি সেটা হচ্ছে সাস্টেনেবল রিপোর্টিং, সেই অ্যাকাউন্টিং এর আন্ডারে সাস্টেনেবল রিপোর্টিং, তাই না? আচ্ছা, তারপরে এই কাজটা আপনি কোন ল্যাঙ্গুয়েজে করবেন। সাধারণত আমরা ইংলিশেই বেশিরভাগ রিসার্চ করি, ইংলিশ বা বাংলাও লিখতে পারেন। আপনার এই রিসার্চের অবজেক্টিভ কি? হ্যাঁ, এখানে লেখার পরে এখানে যে একটা অপশন আছে এখানে ক্লিক করলে এটা আসবে। হ্যাঁ, তারপরে এখানে আদার ডিটেলস লিখে আপনি ক্রিয়েটে ক্লিক করবেন। ক্লিয়ার? তো আশা করি আমি আবার দেখাচ্ছি। একটা ইনভাইটেশন লেটার ক্রিয়েট করার জন্য আপনাদের কিন্তু টাইপ করা লাগছে না। টাইপ করছেন আপনারা? টাইপ কিন্তু করেন নাই, জাস্ট আপনারা নামটা দিছেন, তারপরে হচ্ছে গিয়ে কি তারিখ দিছেন, এরিয়া, ইন্টারেস্ট, কোন ল্যাঙ্গুয়েজ, অবজেক্টিভ লিখে ক্রিয়েট করছেন, আপনাদের ইনভাইটেশন লেটার তৈরি হয়ে যাবে। কিন্তু তার আগে আপনারা একটু দেখাই নেই যে একটা প্রজেক্ট কিভাবে তৈরি করতে হয়। ক্লিয়ার? তো প্রথমে আসলে প্রজেক্ট তৈরি করতে হয়, তো আমি তাড়াহুড়া করতে দেখাতে পারি নাই। তো প্রজেক্ট তৈরি করার জন্য সেম আপনি এখানে যে প্রজেক্টে ক্লিক করবেন, তারপরে অ্যাড নিউ প্রজেক্ট এখানে ক্লিক করবেন। অ্যাড নিউ প্রজেক্টে ক্লিক করার পরে
আপনারা এখানে প্রজেক্টের নামটা দিবেন। এই কাজটা কি কি ধরনের কাজ, এটা কি রিসার্চ পেপার না ডিসার্টেশন না গ্রুপ অ্যাসাইনমেন্ট উল্লেখ করবেন। এটা কাজটা কবে শুরু হবে, কবে শেষ হবে, আপনার প্রজেক্টের ডেসক্রিপশন দিয়ে অ্যাড ক্লিক করলে আপনার একটা রিসার্চ প্রজেক্ট তৈরি হবে। এই যে এখানে আমার অনেকগুলো রিসার্চ প্রজেক্ট দেখতে পাচ্ছেন, এরকম রিসার্চ প্রজেক্ট তৈরি হবে। তারপর আপনার ইনভাইটে গিয়ে ক্রিয়েট ইনভাইটেশন লেটারে ক্লিক করবেন, একটা লেটার লেখা হয়ে যাবে। ক্লিয়ার? আপনারা কি খেয়াল করছেন লেটার লিখতে গিয়ে আপনাদের এই যে আমরা যে চিঠি লিখি, ইমেল লিখি, যেভাবে টাইপ করতে হয়, কোনো কিছু টাইপ করা লাগছে? এটা প্রজেক্টের নাম দিছেন, কবে শুরু হবে, কবে শেষ হবে, তারপর অবজেক্টিভ কি দিছেন, একটা সুন্দর একটা ইমেল তৈরি হয়ে গেছে। ক্লিয়ার? কষ্ট করে ডিটেলসে আমরা অনেকে ভয় পাই যে স্যার আমার তো গ্রামাটিক্যাল মিস্টেক হয়। কোনো কিছু মিস্টেক হবে না, আপনি শুধু অপশনগুলো দিবেন, সুন্দর একটা ইমেল তৈরি হয়ে যাবে। আমি আপনাকে দেখাই, এই যে নিউ ইনভাইটে যাবেন, নিউ ইনভাইটে গিয়ে আপনি একটু আগে যে প্রজেক্ট তৈরি করেছেন সেই প্রজেক্টের নামটা দিবেন। ক্লিয়ার? তারপরে একটু আগে যে ইমেলটা লিখেছেন সেই ইমেলটা এখানে দিবেন। ক্লিয়ার? ইনভাইটেশন লেটার, হ্যাঁ, ইমেল মানে ইনভাইটেশন লেটার। তো এখানে আপনার প্রজেক্ট আর ইনভাইটেশন লেটার দেওয়ার পরে এই পেজটা নতুন করে আবার ডাউনলোড হবে, মানে রিফ্রেশ হবে। কেন হবে? আপনি যে প্রজেক্টটা সিলেক্ট করেছেন এবং আপনি যে ইমেলটা তৈরি করেছেন বা যে লেটারটা তৈরি করেছেন, লেটার তৈরি করতে গিয়ে বা প্রজেক্ট তৈরি করতে গিয়ে আপনি যে রিসার্চ এরিয়া এবং রিসার্চ ইন্টারেস্ট ছিলেন রিলেটেড যারা আপনাদের ওয়েবসাইটে আছে তাদের সবার নাম এখানে করবে। ক্লিয়ার? তো আপনি তাদেরকে এখানে ডান পাশে এইখানে রাইট বাটন আছে, ক্লিক করে তাদেরকে আপনি সেন্ড ইনভাইটেশন পাঠাইলে ওরা একটা ইনভাইটেশন পেয়ে যাবে। তা আপনার যদি মনে হয় স্যার এখানে যারা আছে আমি এদের সাথে কাজ করব না, আমি স্যার একজন অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসরকে চিনি, ওনার সাথে কাজ করতে চাই, তাহলে ওনার ইমেল অ্যাড্রেসটা এখানে লিখে দেন। ক্লিয়ার? এই যে এক্সটার্নাল রিসার্চার মানে এখনো সে এখানে অ্যাকাউন্ট খুলে নেই। হ্যাঁ, সো আপনি এখানে ওই আপনার অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসরের ইমেল অ্যাড্রেসটা অথবা আমেরিকান ইউনিভার্সিটির প্রফেসরের ইমেলটা এখানে লিখে দেন। সো এখানে আপনি কয়জন রিসার্চার নেবেন, এই ইমেলটা কতদিন ভ্যালিড থাকবে দিয়ে আপনি সেন্ড বাটনে ক্লিক করলে ওরা ইনভাইটেশনটা পেয়ে যাবে। ক্লিয়ার? আপনি ইনভাইটেশন পাঠানোর জন্য এখানে যারা অলরেডি আছে তাদের সাথেও কাজ করতে পারেন অথবা কারো ইমেল অ্যাড্রেস এখানে দিতে পারেন। এখন যদি বলেন স্যার আমি এখানে যারা আছে এদের সাথে কাজ করতে চাই না, আবার আমি ইমেল অ্যাড্রেসও জানি না, আমি স্যার একজনের সাথে অ্যাড আছি লিঙ্কডইনে, তো লিঙ্কডইনে স্যার ওনার তো ইমেল অ্যাড্রেস দেখায় না, আমি কি করব? তাহলে এখানে কপি বাটন আছে, যে কপি বাটন, হ্যাঁ, এই কপি বাটনে ক্লিক করবেন। ক্লিক করে ধরেন হচ্ছে এটা হচ্ছে গিয়ে আপনার লিঙ্কডইন, হ্যাঁ, লিঙ্কডইনে সুপারভাইজারের মেসেঞ্জারে যাবেন, মেসেঞ্জারে গিয়ে মেসেজ পাঠাই দিবেন। এই যে আমি আপনাদের একটা মেসেজ পাঠাই দিছি, দেখতে পাচ্ছেন? এখন আমার এই মেসেজটাতে আপনি একটু ক্লিক করে দেখেন, আপনারা যে একটু আগে যে ইনভাইটেশন লেটার তৈরি করছেন না, লিখেন নাই কিন্তু অনেক বড় একটা ইমেল তৈরি হয়েছে। এই যে এটা সুন্দর করে দেখছেন, রিসার্চমেট অটোমেটিক সুন্দর একটা ইমেল তৈরি করে ফেলছে যে মিস্টার আজিম নামে একজন ব্যক্তি, উনি এই টপিক নিয়ে, এই কাজ নিয়ে, এই রিসার্চ এরিয়াতে, এই ল্যাঙ্গুয়েজে, এই রিসার্চ প্রজেক্টের অবজেক্টিভ নিয়ে এত তারিখ থেকে এত তারিখে একটা কাজ করতে চায়। আপনি কি আগ্রহী, ইন্টারেস্টেড, আনইন্টারেস্টেড? সে যদি ইন্টারেস্টেড হয় তাহলে তাকে এই ওয়েবসাইটে নিয়ে যাবে আর একটা অ্যাকাউন্ট খুলতে বলবে, আপনার সাথে অ্যাড হয়ে যাবে। তো সে যদি ইন্টারেস্টেড ক্লিক করে তাহলে আপনি এখানে যে ইনভাইটেড অপশনে ক্লিক করবেন। ইনভাইটেড অপশনে গিয়ে আপনি যে ইমেলটা পাঠিয়েছিলেন বা লেটারটা পাঠিয়েছিলেন সেই লেটারটা সিলেক্ট করলে আপনি যাদেরকে ইনভাইট করেছিলেন কারা কারা অ্যাকসেপ্ট করেছে তাদের এখানে দেখাবে। ঠিক আছে? তো এখানে আবার অপশন থাকবে, চাইলে আপনি ওকে বাদও দিতে পারেন আবার অ্যাডও করতে পারেন। ক্লিয়ার? আপনি যাদেরকে ইনভাইট পাঠাবেন এখানে অপশন দুটো থাকবে, অ্যাকসেপ্ট, রিজেক্ট। কেউ বলবে স্যার আমি রিজেক্ট করবো, মানে কি রিজেক্ট করবো কেন? আপনার এখন আপনি লাগবে 4 জন, এখন আপনি পাঠাইছিলেন 10 জনকে, এখন 6 জন রাজি হয়েছে, 2 জনকে বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তো এখানে অ্যাকসেপ্ট করার পরে আপনার প্রজেক্টে যাবেন, প্রজেক্টে গিয়ে আপনি যে রিসার্চ প্রজেক্ট তৈরি করেছেন, ধরেন আপনি এই রিসার্চ প্রজেক্টটা তৈরি করেছেন, সরি, তো প্রায় 1.5 ঘন্টা যাবত একটানা কথা বলতেছি, এই জন্য গলা একটু শুকিয়ে গেছে, গলা ব্যথাও করছে আর কি। সো তাহলে এখানে আপনি যাদেরকে ওই যে অ্যাকসেপ্ট করেছেন তাদের নামগুলো এখানে দেখাবে। সো ধরেন আমি এই চ্যাপ্টারটা আমি যাকে ইনভাইট করেছিলাম তাকে আমি এখানে এই যে অ্যাসাইন মেম্বারে ক্লিক করে এখানে নামটা দেখাবে, আমি এখানে নাম দিয়ে দিব, সে সাথে সাথে একটা ইমেল পেয়ে যাবে যে আপনাকে এই চ্যাপ্টারে কাজ দেওয়া হয়েছে। তো সে যদি কাজটা করে ফেলে ইন প্রোগ্রেস, আন্ডার রিভিউ বা ডান লিখে ফেলবে। এভাবে আপনারা যে কাউকে এখানে ইনভাইট করতে পারবেন, যে কারোর সাথে অ্যাড হতে পারবেন, এখানে ডিসকাশন করতে পারবেন,
আপনার রিসার্চ প্রজেক্টে বা অ্যাসাইনমেন্টে কোন স্ট্যাটাসে আছেন সেটা আপনারা চেক করতে পারবেন, এবং এতক্ষণ যা দেখালাম পুরোটাই ফ্রি। সো আই হোপ দ্যাট ইউ উইল ইউটিলাইজ দ্য অপরচুনিটি for checking the status of your research project, as well as you can collaborate by connecting anyone in the world in your research field. That's all from my side. If you have any question, then you can ask me. You are welcome for asking question, any types of question, research or research mate. এরই মাঝে আমাদের কিউএনএ সেশন শুরু হলো। আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকলে আপনারা করতে পারেন। আপনারা যে কোনো কোশ্চেন করতে পারবেন রিসার্চ নিয়ে অথবা রিসার্চ মেট নিয়ে কোশ্চেন করতে পারেন। স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম সালাম। তখন মানে কিছুক্ষণ আগে যখন লেকচারে বলা হয়েছিল যে Q1 পাবলিকেশন, Q2, Q3, Q4 এই বিষয়টা যদি একটু ইলাবোরেট করতেন তাহলে ভালো হতো। Q1 মানে হচ্ছে ধরেন হচ্ছে আপনার ধরেন আমরা যে খাবার খাই না, খাবার মধ্যে ভালো মন্দ আছে না, একটা ভালো অনেক অনেক ভালো খাবার, এটা হচ্ছে ভালো কিন্তু কোয়ালিটি একটু খারাপ। ধরেন হচ্ছে আমরা আমরা ধরেন হচ্ছে সুলতান ডাইনে খাই, তাই না? তো সুলতান ডাইনে খাইতে কত লাগে? 500, 600 বা 300। তা আপনি যদি সেম খাবারটা একটু ভালো মানের, একটু ভালোভাবে সাজানো ভালো কিছু চান, তাহলে আপনি তো শেরাটন হোটেল বা হোটেল রূপসী বাংলা অথবা সোনারগাঁও এগুলোতে খাবেন, তাই না? কিন্তু ওখানে কত লাগবে? 10,000। কেন 10,000 নিচ্ছে? কারণ ওখানে কোয়ালিটি ভালো, তাই না? আপনাকে এনভায়রনমেন্ট দিবে ভালো। তো Q1, Q2, Q3 মানে হচ্ছে কোয়ালিটি বোঝাচ্ছে। Q1 মানে হচ্ছে একেবারে ভালোগুলার মধ্যে নাম্বার 1 কোয়ালিটি, আর Q4 হচ্ছে ভালোগুলার মধ্যে একটু নিচের দিকে আছে। ক্লিয়ার? তো এটা আমরা ওই যে স্কিমাগো যেটা আমি আপনাদের দেখাইছি আর কি, এখানে গিয়ে এখানে ওই যে জার্নালে আপনি পাবলিশ করবেন সেই জার্নালটা দিয়ে সার্চ দিলেই আপনার নিচের দিকে দেখাবে এটা কোন Q1 এ না Q2 বা Q3 তে আছে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? জি স্যার, থ্যাংক ইউ। Q4 মানে কিন্তু খারাপ না, হ্যাঁ, মানে ভালোর মধ্যে লোয়ার ক্যাটাগরিতে আছে। Q4 কিন্তু খারাপ না। আমি আবারও বলি, স্কুপাস লিস্টেড জার্নাল এবং ওয়েব অফ সায়েন্স সবগুলাই ভালো। ভালোর মধ্যে বেশি ভালো Q1, আর ভালোর মধ্যে একটু কম ভালো Q4। ওকে, Q1, Q2, Q4, Q5। আর এটা 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 আপনাকে কষ্ট করে ওই Q1, Q2 কিন্তু আপনি লিখবেন না, হ্যাঁ, ওরা এই যে যারা ওয়েব অফ সায়েন্স এবং হচ্ছে স্কুপাস ওরাই এই লিস্টটা বানায়। ওকে, নেক্সট কোশ্চেন। আর কোনো কোশ্চেন আছে? স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। জি বলেন। স্যার আমি যদি একটা রিসার্চ পেপার লিখি, আমি কি ওটা একাধিক পাবলিশারের কাছে পাঠাতে পারি? এটা আনএথিক্যাল কাজ। আপনি শুরুতে একজনের কাছে পাঠাবেন, সে যতক্ষণ পর্যন্ত রিজেক্ট না করে আরেক জায়গায় পাঠাবেন না। এটা আমাদের একাডেমিক ফিল্ডে আমরা আনএথিক্যাল বলি আর কি। তো কেন আনএথিক্যাল? কারণ হচ্ছে আপনি ধরেন আপনি 5 জায়গায় এক জায়গায় একসাথে পাঠাইছেন, এর মধ্যে 2 জায়গায় অ্যাকসেপ্ট হয়েছে, এখন 2 জায়গায় আপনার একই লেখা পাবলিশ হবে, এটা তো আনএথিক্যাল হয়ে গেল, তাই না? একই লেখা দুইটা পেপারে পাবলিশ হয়েছে। তো আপনাকে ওই যারা পাবলিশ করে তারা আপনাকে ব্ল্যাক লিস্টে ফেলাই দিবে আর কি। পরে আপনি জীবনে আর ভালো জার্নালে পাবলিশ করতে পারবেন না, কারণ আপনাকে ব্ল্যাক লিস্টে ফেলাই দিবে যে এই লোকটা একই জিনিস 2 জায়গায় পাবলিশ করছে। সো বুদ্ধিমানের কাজ হচ্ছে একটু দেখে শুনে আপনার যে লেখাটা, আপনি তো জানেন আপনার কোন কোয়ালিটির লেখা হয়েছে, বা আপনি ওই যে বারবার রিভাইজ করতে করতে একটা আইডিয়া হবে যে আমার আসলে কোন জার্নালে সাবমিট করা উচিত। তো একটু সাবমিট করে একটু ওয়েট করতে হবে। ওই যে আমি কিন্তু সবার শেষের দিকে দেখাচ্ছি, পেশেন্স, ধৈর্য থাকতে হবে, হ্যাঁ, একটু পেশেন্স রাখেন, রিভাইজ দিবে, কারেকশন করবেন, মানে একসাথে একাধিক জায়গায় পাঠায়েন না, এটা আনএথিক্যাল আর কি। হ্যাঁ, ওকে, নেক্সট কোয়েশ্চেন। আপনাদের যদি আর কোনো Okay, প্রশ্ন so- থেকে থাকে আপনারা করতে পারেন। ওকে, সো যেহেতু আর কোশ্চেন নাই, তো আমি মেহজাবিন আপনার সাথে হ্যান্ড ওভার করে দিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং দিস সেশন। আই হোপ দ্যাট ওয়ান ডে all of you will be a great researcher and you will contribute to your research, and one day the Bangladesh will be ranked country in the world. So যে দেশ যত উন্নত সেই দেশ তত রিসার্চে ভালো। তো আশা করি আমরা সবাই মিলে ভালো রিসার্চ করব, ভালো পাবলিশ করব, আর বাংলাদেশ একদিন এগিয়ে যাবে। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ।
আমি হ্যান্ড ওভার করে দিচ্ছি মেহজাবিন অথবা হৃদয়। থ্যাংক ইউ। স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাই। আজকের সেশনে তিনি অত্যন্ত সুন্দরভাবে আমাদের মূল্যবান দিক নির্দেশনা দিয়েছেন। স্যারের বক্তব্য নিশ্চয়ই আমাদের ভবিষ্যৎ গবেষণায় অনেক সহায়ক হবে। আজকের ওয়ার্কশপ এসেনশিয়ালস ফর পাবলিশিং ইন ইন্টারন্যাশনাল ইন্ডেক্স জার্নালস এ উপস্থিত থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। একই সঙ্গে ধন্যবাদ জানাই এনএসটিউ রিসার্চ সোসাইটি ও রিসার্চ ম্যাটকে এমন একটি কার্যকর ও শিক্ষণীয় ওয়ার্কশপের আয়োজনের জন্য। সর্বশেষ উপস্থিত সকল অংশগ্রহণকারীদেরও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের আগ্রহ, মনোযোগ ও সময়ই এই আয়োজনকে সফল করেছে। এই শুভেচ্ছা ও কৃতজ্ঞতার মধ্য দিয়ে আজকের ওয়ার্কশপের সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে আবারও ধন্যবাদ। ভাইয়া, মিনহাজ ভাইয়া, আমরা কি থ্যাংক ইউ ভেরি শেষ মাচ। আল্লাহ করবো? হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম।